نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটা ধরে পড়তেছিলাম গতদিন হালাকা থাকলেও এই বইটা আমরা পড়ি নাই, বিকজ অন্য জিনিস নিয়ে ঈদের পরে প্রথমেই ছিল আয়োজন, অন্য জিনিস নিয়ে আমরা আলাপ করতেছিলাম। তো আজকে এই বইটা ধরে তার যিনি লিখছেন তার সিকোয়েন্সে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এটা হচ্ছিল, এই চ্যাপ্টারটা হচ্ছে বিয়ে নিয়ে। আমরা আগেই বলছি স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড দ্য ম্যারিড, অবিবাহিতদের স্ট্রাগল, বিবাহিতদের স্ট্রাগল, দুইটা নিয়ে ছিল এটা। তো বিয়ে সেদিন নিয়ে আমরা অনেক কথা বললাম ওই দিন। কালকে আমি একটা বিয়ের জন্য গেছিলাম, যে আমার একটা বিয়ের জন্য আমি পরশুদিন গেছিলাম সিলেটে। কালকে আখ ছিল, আখ মানে বিয়েই। তারপরে চলে আসলাম রাত্রে। এখানে একটা কথা আছে যেটা বলার জন্য মনে করছিলাম যে বলবো আপনাদের সামনে। আমি কিন্তু আমার আপন অনেকের বিয়েতে যাই না এবং যাব না। যেমন ধরেন আমার আপন একদম ফার্স্ট কাজিন ছিল, যাদের কাছে আমি কৃতজ্ঞ নানা কারণে, যারা মানে আমাকে কাজিন মানে সেই মামা বা চাচা আমাকে কোলে পিঠে করে বড় করছেন, আমাদের বাসায় ছিলেন। তার ছোট ছেলের বিয়ের সময় আমি গিয়ে আগের দিন রাত্রে গিয়ে দেখা করে বলছি যে আপনাদের ছেলের বিয়েতে তো আমি আসতে পারবো না। কেন পারবো না এটা বলে আসছি। তারা নামাজ পড়েন, তারা মুসলিম, মামার দাঁড়িয়ে আছে, মামি পর্দা করেন, সব ঠিক আছে, কিন্তু বিয়েটা হবে চালু বিয়ে মানে যা হয় আমাদের দেশে, গেট ধরা, ফুল ছিটানো, আমাদের দেশে যেগুলো হয়, পার্লারে গিয়ে বসায় যায়, স্টেজে বসবে, অ্যান্ড অন যা। আমি বললাম যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে যেভাবে স্নেহ করছেন ছোটবেলায় বা এখনো কৃতজ্ঞ, কিন্তু এই বিয়েতে আমি পার্টিসিপেট করতে পারবো না। আগের দিন রাত্রে বলে আসছেন, ওরা বুঝছেন। এবং আমার একটাই বোন আছে, মানে তার দুটো ছেলে আছে, তাদেরও বিয়ে শাদীর জন্য দেখা হচ্ছে, মেয়েতে দেখা হচ্ছে। আমি মোটামুটি ভাবে জানি যে তাদের বিয়েতে আমি যেতে পারবো না, বিকজ ওইটা চালু বিয়ে হবে। কালকের এই বিয়েটা তাইলে কেন গেলাম, মানে এটা অনেকে এখানে কয়েকজন চেনেন, আপনি চেনেন, ওই আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, হ্যাঁ, ফরিদ আহমদ সাহেব, তার মেয়ের বিয়ে হলো। এটা একদম পিওর সেন্সে সব দিক দিয়ে ইসলামিক একটা বিয়ে হয়েছে, যত দিক দিয়ে সম্ভব হয়। এবং উনি তো আমেরিকান সিটিজেন, ওনার ওই পাসপোর্ট আছে, উনি তো আমেরিকাতে চলে আসছেন বাচ্চাগুলোকে মানুষ করতে পারবেন না এই চিন্তায়। আপনাদের আগে বলছি ওনার কথা, গল্প করছি। এবং এখানে যে মাদ্রাসাটা দিচ্ছেন ওইটাতে নিজে দুটো ছেলেকে ভর্তি করছেন, সেটাও খুব এক্সেপশনাল একটা আর কি। গ্রামের মাদ্রাসা, নিজে দুটো ছেলেকে ভর্তি করছেন, হিফজ করতো তারা। এবং অনেক দূর করার পরে হিফজ বন্ধ হয়ে গেছে অন্য কারণে, তখন তো উনি ছেলেদের নিয়ে পাশের স্কুলে ভর্তি করছে। তো ওনার এই মেয়েটা পড়াশোনায় খুব ভালো, বড় মেয়েটা, এবং আপনার দিনের বুঝটুজ ভালো। একে ইংল্যান্ড আমেরিকায়, মানে সিলেটে যেটা হয় আর কি, সিলেটে একটা এফ্লুয়েন্ট ফ্যামিলি দেখি বাইরে বিয়ে দিতে চায়, বাইরে বিয়ে দিতে পারতেন, ইংল্যান্ড আমেরিকা পাত্র বা ইত্যাদি। দেশেও ভালো পাত্ররা তো দিতে। একটা বিয়ে আমি ছিলাম, একটা প্রচেষ্টাতে আমি ছিলাম। তো তবলিগের ভাই ছিলেন উনি, যিনি আর কি মানে পাত্র। তো পাত্র আসার পরে যখন দেখা সাক্ষাতের পর্বে মেয়ে জিজ্ঞেস করছে যে আপনি কি তবলিগ তো আমরা সবাই করব বা করি, বা দাওয়াত আমরা সবাই দিব, দেওয়া উচিত বা দেওয়া ফরজে কিফায়া ইত্যাদি যা নিয়ম কানুন সব, কিন্তু আপনি কি ইলিয়াসি তবলিগ সারা জীবন করবেন, নাকি আপনি যদি বোঝেন যে এটা শুদ্ধ না তাহলে এটা থেকে সরে আসবেন, আদারওয়াইজ সব ঠিক আছে আর কি। মানে এখানে গিয়ে আটকাইছে। আর এটাও যিনি মধ্যস্থতা করছেন উনি বলছিলেন যে হয়তো ঠিক হয়ে যাবে, বা বোঝাইলে বুঝবে, উনি তো শিক্ষিত মানুষ। তো উনি বলছেন যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ইলিয়াসি তবলিগ ছাড়তে পারবেন না, এটাই ঠিক, এবং এটাতে উনি আসেন, আর কিছু উনি শুনতে চান না। সো আর বিয়েটা আগায় নেই। মানে আমি বুঝাতে চাচ্ছি যে পিওর দিন বলতে কি এই সাইডেও দিন দেখছেন ওনারা। এবং যে ছেলেটাকে সাথে বিয়ে হলো তামিম আশরাফের ছোট ভাই, সে
অত অত কোনো হাই প্রোফাইল পাত্র না, কিন্তু সে নামাজ রোজা ঠিক মতো করে, সেই আকীদা আছে এবং হালাল উপার্জন করে, বাস এটার ভিত্তিতে বিয়ে হইল। তারপরে ধরেন বিয়ের যে সমস্ত ব্যাপারগুলা সম্পূর্ণ সেপারেটেড ছিল, সবকিছু সেপারেশন ছিল, আকদে সুন্নাহ মোতাবেক হইল। এবং সিলেটের ট্রেডিশন যারা জানেন, পসিবলি কুমিল্লায় হইতে পারে সেম, সিলেটের ইউজুয়াল বিয়েগুলোতে কি হয় যে আপনার সুচ থেকে শুরু করে খাট পালং, সোফা সেট, ফ্রিজ, এখনকার দিনে যা যা আছে আর কি সবকিছু অলিখিতভাবে, কেউ কিছু চায় না, সবাই বলে আমরা কিছু চাই না, কিন্তু অলিখিতভাবে সবকিছু দেওয়া হয় এবং না দিলে ওই মেয়ে কথা শুনবে। তো এই সমস্ত জিনিসও বাইপাস করা হয়েছে, কিছুই দেওয়া হয় নাই। সুন্না দোয়া, সুন্না সবকিছু মানে অনুযায়ী হয়েছে, মানে আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন যেই জন্য আমি ঢাকা থেকে ওই পর্যন্ত একটা বিয়ের জন্য একটা জার্নি গেছি এবং আসছি, যেটা আমার জন্য স্ট্রেসফুল, এসে শেষ পর্যন্ত যেখানে আসছে। তো যাই হোক, এখন এখানে আমরা আসতেছি, হোয়াট আর দ্য রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ওমেন অ্যান্ড দ্য ওয়ালি। দুটাই বললেন, কিন্তু একজন মহিলার কি রাইট এবং ওয়ালির কি রাইট। কালকে যেমন বিয়েটের কথা আবার আসি ফিরে, ওই বাবা বিয়ে দিলেন আর কি, এটা ওইখানে মজলিসে যারা ছিলেন, মানে ট্র্যাডিশনালি যারা আব্দুল সবুর চৌধুরী বা এই ধরনের কিছু দু একজন ছাড়া বাকি কেউ কোনোদিন শুনেন নাই আর কি যে বাপে বিয়ে দেয়। তো ওই লোক যে কি নাম, ওই যে আপনার যে বিয়েটা লেখে কাজী, সে অনেক কিছু জিজ্ঞেস করলো এটা নিয়ে, মানে ওয়ালিকে, তো এটা কি, তো ওকিলকে, ওয়াকিল, মানে এটা ইউজ না আর কি মোটে, অথচ এটা হচ্ছে ফার্স্ট ছিল, ফার্স্ট ব্যাপারটা ছিল এটা। যাই হোক, আমরা এখানে হচ্ছে দ্য রোল অফ ওয়ালি ইজ টু ফাইন্ড হার এ সুইটেবল ম্যাচ কনসিস্টেন্ট উইথ দ্য শরিয়া। এর আগে আমরা পড়ছি যে একটা মেয়ে বলতে পারে আমার বিয়ের দরকার আছে, একটা ছেলে বলতে পারে আমার বিয়ের দরকার আছে, বা এটাকে লজ্জার কিছু মনে করা উচিত না, এটাকে মানে ওপেন রাখা উচিত দরজাটা, বা ওই পরিমাণ যেন থাকে, এক্সেস থাকে তার বাবা মার কাছে বা ওয়ালির কাছে। এটা তো আমরা আগেই পড়ছি। তো এখন ওইখান থেকে আসতেছে যে and to prevent her from marrying someone who is not appropriate। কি বললেন তাহলে, appropriate যে তার এরকম একটা খুঁজবেন উনি। daughter has the right to marry a suitable match when she can no longer wait to be married or is struggling to preserve her chastity। কথাগুলো শুনতে যত খারাপই লাগুক, কথাগুলো বাস্তবতা। তাহলে তার আছে রাইট টু গেট ম্যারিড, মানে সে বিয়ে করতে পারে, বিয়ে করার অধিকার আছে, তার বিয়ে করার বৈধ অধিকার আছে। অর ইজ স্ট্রাগলিং টু প্রিজার্ভ হার চেস্টিটি, মানে যখন তার মনে করবে যে সে আর ওয়েট করতে পারতেছে না, অথবা তার চেস্টিটি যেটাকে আমরা বলি সেটা প্রিজার্ভ করার জন্য সে স্ট্রাগল করতেছে। স্ট্রাগল কথাটা একটা মিনিং আছে, স্ট্রাগল কথাটা মিনিং আছে, মানে এভরি নাও অ্যান্ড দেন শি ফিল টেম্পটেড। এটা একটা মেয়ের কথা বলতে, ছেলের বেলায় একই জিনিস অ্যাপ্লিকেবল এবং অনেক বেশি মাত্রায় অ্যাপ্লিকেবল, আমরা দেখবো পরে, বা আগেও আমরা আলাপ করছি এটা। ওয়ালির রোল তখন কি হবে, তার জন্য সুইটেবল ম্যাচ কনসিস্টেন্ট উইথ দ্য শরিয়া, শরিয়ার মোতাবেক যেটা সুইটেবল বলি আমরা। এই যে কালকের ওয়ালির কথা বললাম, উনি লন্ডন বা ইংল্যান্ড বা আমেরিকার পাত্র খোঁজেন নাই, উনি বৈষয়িক দিকটা খুব উন্নত কোনো পাত্র খোঁজেন নাই, উনি একটা ফ্যামিলির, পসিবলি ওই ফ্যামিলির কোর কিছু মানুষ ইয়াকিদার এবং শুদ্ধভাবে চলে, সেটাকেই প্রেফার করছেন ওভার মেনি আদার থিংস। কিন্তু এই মেয়েটা ধরেন, আমি সরাসরি কালকে মজলিসে বলছি যে আমার ভাগনা আছে যাদের জন্য আমি কিন্তু একবারে এই মেয়েটাকে মনে করতাম যে খুবই ভালো একটা ম্যাচ, কিন্তু আমার ভাগনা তো দাড়ি নাই, আমার ভাগনা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দাড়ি নাই, ইসলাম মোতাবেক চলে না, পর্দা পুশিদা ইত্যাদি সমস্ত জিনিস ব্যাপারে না, শিখতেছে, ইনশাল্লাহ হয়তো হবে কোনোদিন, আমি বলতেছিলাম যে হবে না কোনোদিন, হবে ইনশাল্লাহ। কিন্তু ওই কারণেই কিন্তু আমার ভাগনা এখানে না, সুইটেবল না এই মেয়েটার জন্য, কারণ বাবা খুঁজতেছেন এবং মেয়েও বুঝতেছে, এবং মেয়েরও সেই বুঝ আছে যে এরকম কারোর কাছে তার বিয়েটা হবে। যাই হোক, তো কি বললেন যে কনসিস্টেন্ট উইথ শরিয়া, এই কথাটার ভিতরে আসতেছে এই এখন যে কথাগুলো বললাম। কনসিস্টেন্ট উইথ শরিয়া মানে কি, একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে রাখে না, এটা তো কনসিস্টেন্ট উইথ শরিয়া না। একটা ইয়াং ছেলে পর্দা পুশিদের ব্যাপার বোঝে না, এটা তো কনসিস্টেন্ট না। সে এতদিনে সই আকীদা শুদ্ধ করে নাই, বা তার সালাত বা তার রমাদান বা সবকিছু শরিয়া মোতাবেক জায়গায় আসে নাই, তার মানে সে আসলে কনসিস্টেন্ট না। আমরা মনে চালু সেন্সে মনে করি সমস্যা কি, তো মুসলিম তো বটেই, সে মুসলিম, 5 ওয়াক্ত সালাত, 30টা রোজা রাখা মুসলিম, কিন্তু তারপরেও আমাদের একটা আরো একটু জিরোইং আছে না, মানে ইফতার করে 6 মিনিট পরে, ধরেন এতদিনও সে জানে না যে 6 মিনিট পরে ইফতার করা উচিত না, তার মানে কি সে ইন্টারেস্টেড না, হয়তো হচ্ছে সুযোগও পায় না, বা বললে হয়তো শুনেও নেয় কানে। তো আমরা যখন আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে যখন এইরকম জায়গায় যারা আসি যাই, তারা যখন আমাদের মেয়েদের জন্য বা আমাদের ছেলেদের জন্য যখন বউ দেখবো পাই, তখন আমরা
এই জিনিসগুলোকে করবো যে কনসিস্টেন্ট উইথ দ্য শরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এবং শরিয়া বলতে সহিশুদ্ধ শরিয়া, যেটা মানে চালু শরিয়া না। শরিয়া তো অনেক রকম আছে না, চালু একটাকে আমরা মনে করি শরিয়া, আবার একটা হচ্ছে যে মানে দলিল ভিত্তিক শরিয়া, মানে সহিশুদ্ধ রিয়েলি যেটা শরিয়া আর কি, সেটা। অ্যান্ড টু প্রিভেন্ট হার ফ্রম ম্যারিং সামওয়ান হু ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। একদিকে যেমন আপনি চেষ্টা করবেন যে শরিয়া সম্মত কারোর সাথে বিয়ে দিতে, এবং শরিয়াতে যা এই যেটা বললাম, ধরেন ওই বাবা হয়তো আমার ভাইদের কাছে বিয়ে দিতেন না, বা ওই তবলিগের লোকের কাছে দেন নাই, তাহলে কি প্রিভেন্ট করছেন ফ্রম ম্যারিং সামওয়ান। যদিও সে চায় নাই বিয়ে করতে, আমি বলতেছি যে এই বাজ বিচারগুলো থাকবে আর কি। সুইটেবল ম্যাচ করতে বলতে কি বলতেছেন, কাকে সুইটেবল ম্যাচ বলা হবে একজন মেয়ের জন্য? হার ইকুয়াল ইন রিলিজিয়ান, প্রথম কথা, মানে রিলিজিয়ানে তার মতো বা তার ইকুয়াল, বা তাকে বুঝবে, বা তাকে প্রোটেক্ট করবে, বা তাকে তার মতো হবে, সামঞ্জস্যপূর্ণ হবে। এখানে সামঞ্জস্য কি অনেক রকমের সামঞ্জস্য হবে তা না, কিন্তু মুসলমানদের সামঞ্জস্য অনেক রকমের হবে না, ঠিক না সোহেল? অনেক রকমের সামঞ্জস্য তো কোনো স্কোপ নাই, মানে 5 ওয়াক্তের ভিতর 4 ওয়াক্তই পড়ে, মাঝে মাঝে ফজরটা মিস হয়ে যায়, এটা তো সামঞ্জস্য হবে না। তাইলে ওই ইকুয়াল ইন রিলিজিয়ান বলতে কিন্তু এখানে অনেক কটা চয়েসের কথা আসতেছে না, মানে আলহামদুলিল্লাহ যদি সে রিলিজিয়াস হয় তাহলে ছেলেটাও রিলিজিয়াস হবে, এটাই বোঝানো হচ্ছে। তারপর বলতেছেন ক্যারেক্টার অ্যান্ড ইকোনমিক পজিশন। ক্যারেক্টারে ওই যে আল্লাহ তো বলছেন যে জিনাকারীর সাথে ভালো কারো বিয়ে হবে না, জিনাকারীর জন্য জিনাকারী, ভালোর জন্য ভালো, এটা কোরআনের আয়াত না, কোরআনের আয়াত। সো ক্যারেক্টারটা এরকম দেখবো আমরা, যে একটা মেয়ের সাথে ইকুয়াল ইন ক্যারেক্টার এবং ইকোনমিক পজিশন। ইকোনমিক পজিশনটা এই জন্য যে এটা স্ট্রেচেবল হয়, কিন্তু এমন যেন না হয় যে প্রথম রাত্রেই মানে ডে 1 থেকে শুরু হয়ে গেল একটা স্ট্রাগল। এটা স্ট্রেচেবল, এটা যে খুব হার্ড অ্যান্ড ফাস্ট কিছু তা না, এটা অনেকটুকু স্ট্রেচেবল জিনিস। বাট তারপরে একটা থ্রেশহোল্ড ভ্যালু বলি, যেটা আমরা মানে যার পরে কলাপস করবে, এরকম আছে না, ছেলের জন্য হোক মেয়ের জন্য, সবার জন্য কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকতে পারে। আপনি এখন এই ফ্যানের নিচে ঠিক আছেন, আপনারা এখন গিয়া যদি ওই ধরেন খাগড়াছড়ির কোনো একটা জায়গায় নেই, যেখানে জীবনেও কোনোদিন ইলেকট্রিসিটি ছিল না, আপনি ওইখানে হয়তো ভেঙে পড়বেন, বা ওইখানে হয়তো আপনার জন্য সুইটেবল না, এরকম ব্যাপার আর কি। স্ট্রেচেবলের একটা লিমিট আছে, যে এখানে গেলে চলবে, যতটুকু করা যায় ততটুকু। তারপরে বলছেন যে the woman is obliged to accept the wali's judgment in this case, মানে যখন আপনার হবে যে wali can reject someone who is not religious or who has bad character, এবং যে মানে টাকা পয়সার ব্যাপারেও সেই করতে পারে, although he does not have to if he thinks they are a good match otherwise। মানে পয়সার ব্যাপারটা বলতেছেন, যদি দেখা যায় অন্যদিক দিয়ে গুড ম্যাচ, তাহলে পয়সার জন্য অত করার দরকার নাই। তারপরে বলতেছেন যে মহিলা যে সে অবলাইজড, সে বাধ্য টু একসেপ্ট দ্য ওয়ালিজ জাজমেন্ট ইন দিস কেস। এটাতে ওয়ালির জাজমেন্টটা করতে সে বাধ্য। ওয়ালি ছাড়া বিয়ে হয় না কথাটা মানে কিন্তু এইখানেই, ওয়ালি ছাড়া বিয়ে আমাদের দেশে এখন দেখা যায় ইসলামিক সার্কেলে, বিশেষ করে সিস্টার্স যারা নতুন জেনারেশনের, তাদের ভিতরে একটা প্রবণতা দেখা যায় ওয়ালিশিপ ক্যান্সেল করার। অনেকেই জিজ্ঞেস করেন আমাদের মঞ্জুর ভাইকে বা আমাদের থ্রুতে জিজ্ঞেস করান যে বাপ এটা করে, বাপ ওইটা করে, বাপ কি ওয়ালি আছে নাকি এখন? মিনিং বাপ ওয়ালি না থাকলে তো খুব সোজা, বুঝছেন না? যারা পছন্দ, যেরকম পছন্দ ওইখানে গিয়ে বিয়ে করতে হবে। একটা বিয়ে হয়েছে, মানে খুব কান্নাকাটি করছেন আমাকে ফোন করে আর কি, যে তাদের মেয়ে একসময় বাপের ওয়ালিশিপ করছে এবং বাইরে গিয়ে বিয়ে করছে। এখন কারণ ছিল কি না ছিল এটা নিয়ে বিতর্ক চলতে পারে, বা এটা নিয়ে আছে। মঞ্জুর ভাইয়ের সাথেও তারা আলাপ করছেন এই ব্যাপারে এক সময়, কিন্তু ফাইনালি সেই মেয়েটা ঘর থেকে বাইরে হয়ে গেছে এবং বাইরে হয়ে গিয়ে বিয়ে করছে তার পছন্দের ছেলেকে, অন দ্য পয়েন্ট, মানে এই পয়েন্টের উপরে যে তার ওয়ালিশিপ নাই, বাপের ওয়ালিশিপ নাই, আর সামওয়ান এলস, কেউ একজন ওয়ালি হয়েছে, ওয়ালি হয়ে বিয়ে দিয়েছে। এটাও একটা টেন্ডেন্সি দেখা যায় এখন, এটাও ঠিক না। ওয়ালি ছাড়া বিয়ে নেই কথাটা অনেক বড় একটা মিনিং। তো বলতেছেন যে ওমেন ইজ অবলাইজড টু অ্যাকসেপ্ট দ্য ওয়ালিজ জাজমেন্ট ইন দিস কেস। সে বাধ্য ওয়ালির জাজমেন্ট, ওয়ালি যদি মনে করে রিলিজিয়াস এনাফ না, ওয়ালি যদি মনে করে এর ক্যারেক্টারটা এনাফ, মানে ভালো না এনাফ, মানে ওইরকম ভালো নাই মেয়ের সাথে যাওয়ার জন্য, অথবা যদি মনে করে যে টাকা পয়সার ব্যাপারটা এমনই যেটা একটা মানে ডেভাস্টেটিং হবে, তাইলে সে এটা বলতে পারে, এবং সেখানে মহিলা বা মেয়ে সে বাধ্য এটা শুনতে। হি ডাজ নট হ্যাভ দ্য রাইট টু ডিক্লাইন এ সুটর ফর আদার দেন দিস 3 রিজনস। এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট কথাটা, এই 3টা রিজনের বাইরে কোন রিজনের জন্য সে
একজন ওয়ালি তার মেয়ের কোন একজন প্রস্তাব দিছে কোন ছেলেকে, সে ডিক্লাইন করতে পারে না, সে করতে পারে না, না করতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনার পছন্দটা ম্যাটার করে না এখানে। লিভ ইট টু হার্ট। চেহারাটা আপনার পছন্দ হইল না বা হাইটটা এইগুলো হলো তার ব্যাপার। এই তিনটা রিজন দেখবে ওয়ালি, এই তিনটা রিজন যদি হয়ে যায় তাহলে সে ডিক্লাইন করবে না। এখন মেয়েটার একটা পছন্দ থাকতেই পারে, ওই পর্যায়ে তো মেয়ে বলতে পারে এর চেহারার দিকে আমার তাকাইতে ইচ্ছা করে না। আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে এক মহিলা এসে বলছেন যে উনি সব দিক দিয়ে ভালো, কিন্তু ওনার চেহারার দিকে আমার তাকাইতে ইচ্ছা করে, সেই জন্য ডিভোর্স চাইছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডিভোর্স গ্র্যান্ট করছেন। কিন্তু সেটা তার ব্যাপার। কিন্তু ওয়ালির এই তিনটা রিজন যদি ঠিক থেকে থাকে তাহলে ওয়ালি প্রাইমারিলি না বলবেন না, উনি বলবেন ইয়েস, আমি এখন মেয়েকে জিজ্ঞেস করি বা মেয়ের কাছে প্রস্তাবটা নিয়ে যাবেন, এন্ড দেন বাকিটা হলো মেয়ের ব্যাপার। এইটা আর কি, এই জন্য এত কিছু পড়া এখানে। যাই হোক, আসেন এখন পরবর্তী অংশে, হাউ দ্য শরিয়া কন্ট্রোলস দ্য সেক্স ড্রাইভ অ্যান্ড প্রিভেন্টস এক্সট্রাম্যারিটাল সেক্স। খুব ইম্পর্টেন্ট জিনিস, লজ্জা পায় লাভ নাই, আপনারা ইউ আর ইনটু ইট, ভেরি মাচ ইনটু ইট। এখন আপনারা চোখের, কানের, মনের আর অ্যাকচুয়াল কোনটায় আছেন কে, সেটা আমি জানি না, জানতে চাইও না আমি, এটা আমার বিজনেস না, কারো পার্সোনাল জিনিস জানা। বাট এটা অত্যন্ত বড় একটা রিয়েলিটি, বিশেষ করে আজকের দিনে, যেখানে প্রতি সেকেন্ড, প্রতি মোমেন্টে আপনি জাস্ট ইউ হ্যাভ বিন বোম্বার্ডেড উইথ প্রভোকেটিভ ম্যাটেরিয়ালস, যেগুলা ইনসাইট এবং এক্সাইট করে মানুষকে, সেরকম ম্যাটেরিয়াল দিয়ে আপনারা বোম্বার্ডেড হচ্ছেন। টিভিতে, সিনেমায়, ইন্টারনেটে, গানে, খবরের কাগজে, বিলবোর্ডে, একদম কিছু না হলেও বিলবোর্ডে, আর বাকি সব যদি বাদও দেন, আপনি সব ফালাই দিচ্ছেন, কিন্তু বিলবোর্ডে তো আর হচ্ছে না। বিলবোর্ডের চোখ নামায় কত চোখকে রাখতে পারেন, এটা আপনাদের পার্সোনাল জাজমেন্টের ব্যাপার। যাই হোক, এখানে বলতেছেন যে শুরু করছেন যে ইসলাম, জুডাইজম এবং খ্রিস্টানিটি, তিনটা মেজর রিলিজিয়ান, আব্রাহামিক রিলিজিয়ান, আব্রাহামিক ফেথ যেগুলোকে আমরা বলি, তারা প্রত্যেকেই বিয়ের বাইরে যৌনাচারকে মেজর সিন মনে করেন। মেজর সিন মানে কবিরা গুনাহ মনে করেন। আচ্ছা, কিন্তু many Christians and Westerners find it almost impossible to comply with this prohibition. আপনারা যারা ইংল্যান্ড আমেরিকায় গেছেন, থাকছেন, চলছেন মানুষের সাথে, আপনারা জানেন এটা কোনো ব্যাপারই না। এটাকে তারা উল্টাটা মনে করে যে ব্যাপার। যদিও আমেরিকাতে কিছু কনজারভেটিভ পকেটস আছে যেখানে তারা তাদের দিন মতো করে চলার চেষ্টা করে, আছে এরকম কিছু, যেমন অ্যামিশরা আছে, বা অ্যামিশরা ছাড়াও অন্যান্য জায়গাতেও আছে। কিন্তু জেনারেল নর্ম আমি বলতেছি যে এটা কোনো ব্যাপারই তারা মনে করেন না। বরং একটা বাচ্চা ছেলে যদি তার 14-15 বছর বয়স হয়, তার গার্লফ্রেন্ড না থাকে, একটা মেয়ে যদি 14-15 বছর বয়স হয়, তার যদি বয়ফ্রেন্ড না থাকে, ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওরা বলে আই এম গোয়িং আউট উইথ হিম। একটা মেয়ে বলবে আই এম গোয়িং আউট উইথ অ্যালেক্স। এই কথাটার মানে হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড এখন অ্যালেক্স, এবং উই ডু অল দ্য থিংস এ ম্যান এন্ড এ ওমেন ডু বাই গোয়িং আউট। গোয়িং আউট কথার মিনিং হচ্ছে এটা। শুনতে মনে হয় যেন বেড়াইতে যেতে কোথাও, তা না। গোয়িং আউট মিনিং হচ্ছে এটা। তো এটি কোনো ব্যাপারই মনে করে না। উল্টা স্কুল কর্তৃপক্ষ অনেক সময় সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর ব্যবস্থা করেন, যখন দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে একা একা থাকে, অটিস্টিক কিনা ভাবেন, বা এর কোনো সমস্যা আছে কিনা ভাবেন, বা এর কোনো ফিজিক্যাল সমস্যা, বায়োলজিক্যাল সমস্যা আছে কিনা ভাবেন, অন্য কিছু আছে, বাসায় তার বাপ মা তাকে অত্যাচার করতেছেন কিনা, অথবা তাকে দমায় রাখতেছেন কিনা, এইসবের খোঁজ খবর নেন, যে বাসায় কি তোমাকে খুব। আপনারা জানেন ওই ফেমাস ঘটনাটা, ওই সিলেটি একটা মেয়ে, সিলেটি অরিজিনের, ইংল্যান্ডে আপনার ওই যে হ্যারি পটারের একটা ক্যারেক্টার অভিনয় করছিল একটা জায়গায়। তো সেই মেয়েটা যখন হিন্দু একটা ছেলের সাথে ডেটিং করতেছে, তখন তার ফ্যামিলি খুব শক্তভাবে তাকে না করছিল, এবং সে কোর্টে গেছিল, এবং কোর্ট ইনজাংশন দিছে যে বাবা মার এই রাইট নেই তাকে না করার। আর কি 15 বছরের মেয়ে, এখন বড় হয়ে গেছে অবশ্য, সেদিন দেখলাম চেহারাই চেঞ্জ করে ফেলছে, এখন আর বাঙালি মনে হয় না তাকে। কিন্তু তার কেসটা খুব ফেমাস একটা কেস ছিল আর কি, যে কোর্ট থেকে বলছে যে বাবা মা না করতে পারবে না, সিলেটি বাবা মাকে না করছে আর কি, যে তোমাদের কোনো রাইট নাই টু সে হার নো, সে এটা এনজয় করবে, বয়ফ্রেন্ড বা যাই হোক, যা ব্যাপারগুলো হয়। আচ্ছা, এখন প্রিভেনশন কি করে প্রিভেন্ট করবেন, এই আগেও বলছেন এই লেখক, আবার বলতেছি যে প্রথম হচ্ছে যে প্রিভেনশনের হচ্ছে যে টু লোয়ার ডাউন ইউর গেজ, দৃষ্টি অবনত রাখবেন। কঠিন, সহজ না,
কঠিন দৃষ্টি অবনত রাখলেও হারাম থেকে বেঁচে থাকা এখনকার দিনে কঠিন। আর এক নজরে থিরতে গেলে তো অত্যন্ত কঠিন, মানে এক নজর দিলে আপনি মানে সারাক্ষণ এক নজরে দিবেন, বুঝছেন না? এক নজর দেওয়ার এত জিনিস আছে যে সারাক্ষণ এক নজর, তাই না ব্যাপারটা? তাহলে এক নজরে থিরতে গেলে খুব কঠিন। আমরা আগে ছোটবেলায় শুনতাম একটা জোক, আপনাকে বলছি কিনা জানি না কোনোদিন, মানে বরিশালের দিকে আর কি আমাদের মায়েদের শ্রেণীর মহিলারা হুজুরের কাছে পড়তেছেন, তো ওই বয়সেই ছোট ছোট ওনারা, তো হুজুর মুখের দিকে তাকায় থাকে, তো ও জিজ্ঞেস করছে, এই মেয়ে আপনার মুখের দিকে তাকায় থাকেন, মানে হুজুরকে জিজ্ঞেস করছে, বলে এক নজর যায় যাচ্ছে তাকানো। তো উনি আবার জিজ্ঞেস করছে, এক নজর কতক্ষণে হয় মেয়ে, বুঝছেন না? হুজুরে গ্যারেম্মা হুজুর মক্তবের হুজুরে জিজ্ঞেস করতেছেন আর। তো যাই হোক, মানে এটা এক নজরেও না, লোয়ার ডাউন দ্য গেজ যতটুকু পারেন। এই জন্য ধরেন যে তবলিগের ভিতরে এই প্র্যাকটিসটা আছে, বা হাফেজ হুজুর ছিলেন, ওনার যারা ফলোয়ার ছিলেন তাদেরকে উনি জাস্ট পড়তে পড়তে জিকির করতে করতে চোখ নামায় হাঁটতে বলতেন। ইট ইজ ডিফিকাল্ট, নো ডাউট ডিফিকাল্ট, কিন্তু এটা একটা বলতেছেন মেইন তো সূরা নূরের 30-31 নম্বর আয়াত কোট করছেন, আমি ওখানে গেলাম না, ওইখানে কোট করে বলছেন যে যেখানে আল্লাহ চোখ নামায় রাখতে বলছেন সেটার কথা বলছেন। একটা হাদিস, এই এক নজরের হাদিসটা আসতেছে আর কি, এটা আলী রাদিয়াল্লাহু আনহুকে অ্যাডভাইস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ডু নট লেট এ সেকেন্ড লুক ফলো দ্য ফার্স্ট, মানে নজর, সেকেন্ড নজর যেন ফার্স্ট নজরকে ফলো না করে, অর্থাৎ রিয়েল সেন্সে এক নজর আর কি, একবার চোখ পড়ে গেছে ব্যাস শেষ, সেকেন্ড যেন ফলো না করে, একটা যেন না। দ্য ফার্স্ট লুক ইজ অ্যালাউড টু ইউ বাট নট দ্য সেকেন্ড। প্রথমটা ঠিক আছে, অ্যালাউড, তার মানেও এটা যে বলা হচ্ছে দিবেন প্রথমটা তা না। লোয়ার ডাউন দ্য গেজ তো আসেই প্রথম, তারপরে চোখ পড়ে গেল, প্রথমটা হয়তো অ্যালাউড, বাট সাবসিকুয়েন্টটা আর অ্যালাউড নাই কথাই। এটা তিরমিজি, আবু দাউদের রিলায়েবল হাদিস, সহি হাদিস। যাই হোক, এখন ইসলাম ছেলে এবং মেয়ে, এটা আমার খুব ভালো লাগছে ওনার এই কথাটা, যে একটা জিনিস দিয়ে আমরা সবাই এটাকে খুব কম করে ফেলতে পারতাম, হ্যাজার্ড গুলোকে কমায় ফেলতে পারতাম, সবাই, ছেলে মেয়ে বড় ছোট সবাই করতে পারতাম। সেটা হচ্ছে লুজ ফিটিং জামা কাপড় যদি আমরা পরতাম, লুজ ফিটিং জামা কাপড়, ফ্রি ফ্লোয়িং রোব যেটা আমরা বলি, সামথিং লাইক তোপ যেটাকে আমরা বলি, হয়তো আমার তোপ হচ্ছে ঠিক আছে, যে সাউথ ন্যাশনালদের জন্য যদি ওদের নিজস্ব ড্রেস হয়, আমাদের এখানে আমাদের নিজস্ব ড্রেস থাকতেই পারতো, ফ্রি ফ্লোয়িং কিছু একটা যেটা বডির শেপ দেখাবেন, এটা ছেলের জন্য, মেয়ের জন্য, বড়র জন্য, ছোটের জন্য, সবার জন্য বলছেন উনি এখানে। ইসলাম রিকোয়ার্স বোথ ম্যান অ্যান্ড ওমেন, ইসলাম চায় যে ছেলে এবং মেয়ে উভয়ে টু ওয়্যার লুজ ক্লোদিং দ্যাট কভার্স দেয়ার বডিজ অ্যান্ড কনসিলস দ্য শেপ অফ মোস্ট পিপল। কভার করবে, শেপ কনসিল করবে, এই কথাটা আমি অনেক দিনই ভাইকে বোঝাতে পারি না, অনেক বলি না এখানে, প্রায় সবসময় বলি। ওয়ান অফ দ্য রিজনস এই যে আমি এখানে বসার ব্যবস্থা করছি, ইচ্ছা করে করছি এবং আমি এটা চেঞ্জ করি না, সেটা হলো এইখানে অনেকক্ষণ যখন বসে থাকবেন, আধা ঘন্টা 1 ঘন্টা, আপনার টাইট ফিট করে কষ্ট হবে, আপনার জন্য ভিতরেই চলে আসে যে আপনি লুজ ফিটিং কাপড় পরবেন। লুজ ফিটিং কাপড় পরা একদম আরো একদম ইকুয়েশন হিসেবে যদি বলে যাই, লুজ ফিটিং কাপড় পরা হচ্ছে মুসলিমের চরিত্র বা মুসলিমের বৈশিষ্ট্য, টাইট ফিটিং কাপড় পরা হচ্ছে কাফের এবং জিনাকারীদের বৈশিষ্ট্য, শেষ। কিন্তু আমি আশ্চর্য হই যে ভালো প্র্যাকটিসিং এবং এই সহি শুদ্ধ আকীদার মজলিসে আসা মানুষরাও, একজনকে আমাদের খুব ক্লোজ, উনি কম আসেন এখন, আগে ওই ইকবাল রোড থেকে আসতেন, আমি ওনার জিন্সের প্যান্ট পরে দেখে ইনকোয়ার পরছেন কাপড়, আমি খুব অবাক হয়ে গেছি যে এইটা দিয়ে আপনি নামাজ পড়ছেন, মানে টাইট, যেটাতে শরীরের শেপ দেখা যায়, প্রস্ফুটিত হয়, ওইটাতে নামাজ হবে কিনা এটা নিয়ে স্কলারদের ভিতরে বিতর্ক আছে। কেউ বলেন টোটালি হবে না, কেউ বলেন হইলেও সে গুনাহগার হবে, কেউ বলেন বাড়ি থেকে আবার রিপিট করতে হবে, মানে যদি একটা জামাতের খাতিরে পড়ে তাহলে বাড়ি থেকে আবার রিপিট করতে হবে নামাজ, এই ধরনের মতবিরোধ আছে। এবং সতর মানে কি, সতর হচ্ছে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না, মানুষ কভার্ড হবে ইয়েট নেকেড, শেষ জমানার কথা আছে না, কভার্ড ইয়েট নেকেড, আমরা দেখতেছি না কভার্ড ইয়েট নেকেড, আপনার মেয়েদের এই যে টাইটস গুলো পরে দেখতেছি না, ছেলেদেরও সেম, মানে মেয়েদের একত্রিত কোনো ব্যাপার না, ছেলেদেরও যেসব স্ট্রেচ জিন্স গুলা পরে, আপনি বডির সমস্ত শেপ দেখতেছেন, এই শেপ দেখা মানে কিন্তু সতর ঢাকা না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো উনি বলতেছেন যে লোয়ার ডাউন দ্য গেজের পরে বলতেছেন যে অনেক বিপত্তির অবসান হইতো যদি ছেলে মেয়ে বড় ছোট সবাই আমরা ফ্রি ফ্লোয়িং রোব পড়তাম। সেটা মেয়েদের জন্য বোরখা হইতে পারে, which is free flowing, যেটাতে বডির শেপ দেখা যাবে না। আজকাল আবার এই ডিজাইনার্স বোরখা বাইরেছে, যেখানে আবার বডির
কার্ভ গুলা বা মুভমেন্ট গুলা বোঝা যায়, সেগুলো না। চুমকি টুমকি দিয়া, জড়ি টড়ি দিয়া আবার আর একটু এটার এনহ্যান্স করা হয়। চুমকি টুমকি জড়ি টড়ি দিলে কি মুভমেন্টটা বেটার বোঝা যাবে, কিন্তু সেটা না আর কি। রিয়েল সেন্সে ফ্রি ফ্লোয়িং রোপ যেটা বোঝা যাবে না, ছেলেদেরও তাই, মেয়েদের তা না, ছেলেদেরও তাই। কারণ আজকে যদি আমরা খোলাখুলি আলাপ করতেছি, লজ্জার কিছু নাই, জানা উচিত সবাই যে মেয়েদের ওয়ান অফ দ্য প্লেসেস প্রথম চোখ পড়লে ছেলেদের বাটাক। এটা হয় না জানলে আজকে জেনে রাখেন, স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার। এটা এটা কোনো মানে ওই কোনো বিশেষ ম্যাগাজিনের তথ্য না, এটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার। বাটাক এবং চোখ মেয়েরা প্রথমে খেয়াল করে। লোয়ার ডাউন দ্য গেজ হলে তো চোখ আসবে না, আর বাটাকও যদি আপনি করে রাখেন, কি বলে, তোপ টাইপের জিনিস পরেন, তাহলে এটার কোনো সম্ভাবনা নেই বা এটা হবে না। এটা আমরা অনেকে খেয়াল করি না। আমরা আমাদের সাথে একটা ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি বুড়া মানুষ, আমি একদম লম্বা পা পর্যন্ত পড়ছি, আমার ছেলে পড়ছে একদম স্কিন টাইট, ওই কি বলে ওইগুলা স্ট্রেচেবল জিন্স যেগুলো আর কি, তো তার সমস্ত কিছু নড়তেছে দেখা যাচ্ছে। এটা এটা ভেরি, একদিকে অশ্লীল যেমন, একদিকে ইমপ্রপার আর কি, যেটাকে বলি। উনি এটাকে ব্যাংক করছেন স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফুটিং এ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের শার্ট প্যান্টের অ্যাডভার্টাইজই করা হয় এইসব দিয়া, যে কোনটাতে নাথিং বিটুইন মি অ্যান্ড মাই ক্যালভিন ক্লাইন। এটা একটা খুব ফেমাস একটা অ্যাডভার্টাইজ, খুব অশ্লীল ধরা হয় এটাকে আর কি। আগের দিনের অ্যাডভার্টাইজ, ক্যালভিন ক্লাইন একটা খুব দামি জিন্স ছিল বা আছে, তো ওইটা একটা অ্যাডভার্টাইজ করছিল একজন খুব নাম করা নায়িকা। তার অ্যাডভার্টাইজ ছিল যে আমার আর আমার ইসের ভিতরে কিছু নাই, আর কোনো মানে আর ফারাক নাই। ইট মিনস এ লট অফ থিংস আর কি। এটা এই অ্যাডভার্টাইজ নিয়ে অনেক আপত্তি ছিল আমেরিকাতে, খোদে আমেরিকাতে। যাই হোক, ইসলাম রিকোয়ার্স বোথ, দুইজনকে করবেন লুজ ক্লোদিং গেল। ইফ এভরি ওয়ান ড্রেসেস ইন দিস ওয়ে, যে জিনিসটা স্ট্রেস করতেছে, যে সবাই যদি এভাবে কাপড় পরতো, people are less likely to become sexually excited by seeing the average man or woman walking down the street. এটি হচ্ছে মেইন কথাটা, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তায়। যেমন সৌদি আরবে আমি এতদিন থেকে আসলাম, আমি একটা প্রথম কথা হচ্ছে যে 4 বার গেছি আমি সৌদি আরবে, আমি জীবনে কোনো সৌদি মেয়ে দেখিনি, টু বি ভেরি অনেস্ট। সৌদি মেয়ে বলতে যেটা বোঝায়, একটা আছে না, একটা দেশে গেছেন আপনার, ওই দেশে একটা মেয়ের চেহারা দেখছেন, আমি দেখিনি কোনো, 1 নম্বর। 2 নম্বর হলে এই জিনিসটার কোনো পসিবিলিটি নেই এখানে, বোথ ওয়ে। ছেলেদের বেলাও তাই, মানে কিছু হয়তো আজকাল ইয়াং ছেলে পেলে দেখবেন আপনি একটা ওই 3 কোয়ার্টার পরে হাঁটতেছে, উপরে দিয়ে একটা গেঞ্জি পরে, বাট যারা একটু ভালো ফ্যামিলির বা যারা অ্যাভারেজ, যারা, তাদেরকে আপনি দেখবেন মোরলেস ফ্রি ফ্লোয়িং রোপ করে করতেছে। মানে তোব হচ্ছে তাদের নর্মাল ড্রেস আর কি। আমাদের যেমন লুঙ্গি বা একটা শার্ট নর্মাল ড্রেস, তোব হচ্ছে তাদের নর্মাল ড্রেস। যাই হোক, ইনি বলতেছেন যে এরকম যদি করতো, তাহলে ড্রেসিং মডারেটলি or modestly makes it easier for men and women not to be enticed into premarital and extramarital sex. Premarital এবং extramarital sex বা কোন রকম আদান প্রদান ভাবের, মনের, শরীরের, সেগুলো থেকে প্রিভেন্ট করে যদি মডেস্টলি সবাই ড্রেস করতে। অত্যন্ত সত্যি কথা। এই জিনিসটা আমি আমাদের এই সার্কেলেও চেষ্টা করে অনেকটুকু, আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা এখানে যারা আজকে আছেন অলমোস্ট সবাই হয়তো পিছনটা ঢাকা এই মুহূর্তে, কিন্তু তারপরে আমরা অনেক সময় এটাকে ইম্পর্টেন্ট মনে করি না। ইম্পর্টেন্ট মনে করি না, আমাদের খতিবরা কোনোদিন বলেন না। আমাদের খতিবরা নামাজের আগে যদি 2-3টা কথা বলতেন যে ভাই, যারা যারা সিল্কের পাঞ্জাবি পরে আসেন জেনে রাখেন যে এটা পরা হারাম, যারা যারা এই স্কিন টাইট জিন্স পরে আসেন অন্তত 60টার উপরে দিয়ে আপাতত নামাজ পড়ে যান, আর এগুলো পড়েন না, তাইলে অনেক কাজ হইতো। আমি দেখছি যে এই লাইনে কথা বলতে আমি শুনি নাই। আপনি জানেন, আপনারা শুনছেন কিনা আমি শুনি নাই। আমি যদি কখনো খুতবা দিই, আমি এই কথাগুলো বলতাম আর কি। কতগুলো কথার ভিতরে এগুলো হয়তো প্রথমেই আসতো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে এবং মহিলা নারীকে, who are not married to each other but to who are non-mahram, যারা একে অপরের সাথে বিবাহিত না কিন্তু যারা নন মাহরাম, মাহরাম না, এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে কি, are not allowed to be in a room alone together। এটা আটটাই, মানে কি বললেন, লোয়ার ডাউন দ্য গেজ একটা বললেন, লুজ কাপড় পরা বললেন, আরটা। এটা কিন্তু ধাপে ধাপে বলতেছেন। এই হেডিংটা কি, হাউ টু প্রিভেন্ট, এই সাব হেডিংটা কি পড়ছিলাম আমরা, হাউ শরিয়া কন্ট্রোলস দ্য সেক্স ড্রাইভ অ্যান্ড প্রিভেন্টস এক্সট্রাম্যারিটাল সেক্স। হাউ, কিভাবে শরীয়তের নিয়মগুলা এই জিনিসগুলাকে প্রিভেন্ট করে, বাধা দেয়, আটকে রাখে, অ্যাভয়েড করে। তাহলে প্রথমটা বললেন লোয়ার ডাউন দ্য গেজ, দ্বিতীয়ত বললেন সবাই যদি আমরা লুজ ফিটিং কাপড় পরতাম। 3 নম্বর নীতিমালা বললেন যে যারা মাহরাম না, এমন একজন ছেলে এবং একজন মেয়ে কোন অবস্থায় একটা রুমে একা থাকবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন। দ্যাট ইজ স্ট্রেচ টু একা ট্যাক্সি ড্রাইভারের সাথে গ্লাস উঠায় চলবে না, নির্জনতারই। এমনি
সৌদি আরবে এমনি চলা যাবে না, সৌদি আরবে নন মাহরাম কেউ কারোর সাথে যাইতে পারে না। বাট এটাকে যারা একটু লাইটার বা যারা একটু একটু মানে একটু স্কলার, যারা একটু লিবারেল, তারা এই পর্যন্ত আনেন যে গাড়ির কাঁচ উঠায় বা নির্জনতা যেখানে থাকবে, একটা ক্রাউডেড জায়গায়, ধরেন আপনি সিএনজির সাথে বসছেন, সিএনজি ড্রাইভার সামনে আপনি পিছনে বসতে পারেন না, একটা ক্রাউডেড জায়গায় ধরেন গ্রিন রোডের ভিতর দিয়ে যাচ্ছেন, এটা হয়তো কেউ অ্যালাউড করবেন। কিন্তু আপনি একটা ইয়েলো ক্যাবের ভিতরে বসছেন, ড্রাইভার আর আপনি মাঝ, বুঝছেন না, ওইটা একটা ডিফারেন্ট সিচুয়েশন না? এইভাবে আর কি ডিফাইন করেন। যাই হোক, এটা একটা জেনারেল নীতিমালা, এটা আমরা মনে রাখলে অনেক কিছু হবে না। এবং দ্যাট অ্যাপ্লাইজ টু, এখন শোনেন আপনাদের জন্য, এই যারা গ্যাজেট আলা ভাইরা, তাদের জন্য আরেক পর্তা বেশি আছে। ইন্টারনেট চ্যাট রুমস অ্যান্ড ফোন কলস অলসো। ইন্টারনেট চ্যাট রুম আর ফোন কল দুইটা যদিও রিয়েল স্পেস না ওয়ের ইউ আর অ্যালোন, বাট ভার্চুয়াল স্পেসেস ওয়ের ইউ শুড নট বি অ্যালোন। কারণ ওইখানেও রিয়েল অ্যালোন থাকলে যা করতে পারতেন আপনি, তার শুধু ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া বাকি সবই আপনি করতে পারেন দুইটাতে। ইন্টারনেট চ্যাটরুমে পারেন এবং হিসেবে, এবং আমি তো দেখছি ইসলামিক চ্যাটরুমগুলো তো দেখছি একটু সময় পরে ওই পার্সোনাল কথাবার্তা হয়ে যায়। কেমন আছেন ভাই, কি আছেন, এইসব হয়। আমি একটাতে ঢুকছিলাম একদিন, বলছিলাম আপনাদের একটা শায়েক ক্যাটাগরিতে আমার একটা রেজিস্ট্রেশন আছে, বলছিলেন যে আমি পরে দেখলাম যে অনেক সময় দিতে হয় এবং অনেক ফালতু সময় দিতে হয়। এক একজনের এক এক সময় রাইট হচ্ছে, সারা দুনিয়া থেকে পার্টিসিপেট করে, বুঝছেন না, কথাবার্তার কোনো নাই। 2 কথা ইসলামের হইলে 10 কথা এমনি ভালো মন্দ আর কি খুশ গল্প হয়। বিশেষ পর্যন্ত আমি ওটাতে করিনি, কিন্তু আমাকে বলছিলেন যে একটু সময় দিতে আর কি ওখানে যায়। তো এখন বলতেছেন যে দিস প্রিন্সিপাল অলসো should be applied to phone calls and internet chat rooms. রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসতেছে হাদিস, বুখারী মুসলিমের হাদিস, জিনার কথা বলতেছেন। অফ দ্য আইজ ইজ টু লুক, চোখের জিনা হচ্ছে দেখা, সবাই জানি আমরা এটা, তারপরে আগে পড়ি। টু লুক উইথ লাস্ট, লাস্ট মানে হচ্ছে কাম স্পৃহা বা কাম ভাব যাই বলেন, লাস্ট এলিউএসটি। চোখের জেনা হচ্ছে লাস্ট সহকারে দেখা। জিহ্বার জেনা হচ্ছে টু স্পিক লাস্টফুল থিংস। আজকাল কতগুলো টার্ম আসছে ইয়াং জেনারেশনের ভিতরে, আমি সহ্য করতে পারি না। আপু একটা টার্ম দেখবেন এই ফেসবুকে বা এই ব্লগে বা আপু ডাকতেছে, আবার প্রপোজ করতেছে বাইরে খেতে যাবেন নাকি, মানে বদমাইশির একটা আমরেলা আর কি। আপু ডাকে, কিন্তু সবাই আপু ডাকে আজকে, কিন্তু আমাদের সময় ছিল না এগুলা। কিসের আপু, এগুলো আপনাদের নতুন জেনারেশনেরই আর কি। আপু ডাকবে, আবার বলতেছে চলেন বেড়াই আসি সে থেকে, কোথা থেকে আর কি। টাং, জিহ্বা দিয়ে খারাপ কথা বলা, একটা খারাপ ইঙ্গিত দেওয়া, এটা হচ্ছে, এটাকেও বলতেছেন যে এটা হলো জিহ্বার জিনা। হাতের জিনা হচ্ছে টাচ করা লাস্ট সহকারে বা কাম ভাব নিয়ে। পায়ের জিনা হচ্ছে সেই পথে হাঁটা যে পথে লাস্ট রয়েছে। ধরেন যমুনা ফিউচার পার্কে একটু ঘুরে আসে গিয়ে, অনেক মানুষকে দেখবেন কিন্তু মানে বিকাল স্পেন্ড করার জায়গা হচ্ছে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট। এগুলো কেন? যে পাটা কোথায় হাঁটতেছে, কি দেখতে হাঁটতেছে, পাটা কি দেখতে যাচ্ছে, সিম্পল কথা। মানে এটা না বোঝার কোনো কারণ নেই, আপনি নিজের দিকে তাকাইলে বুঝবেন। এই জন্য মানে ছেলেদের জন্য, আমরা অনেক সময় মেয়েদেরকে বলি ঘরে থাকতে, ছেলেদের জন্য কিন্তু হয়তো রাস্তায় যাওয়াটা ডিসকারেজ ইসলামে, জানেন। ছেলেদের জন্য মার্কেট তো অবশ্যই ডিসকারেজ, এটা তো জানেন, অনেক হাদিস আছে, মার্কেট হচ্ছে ওয়ার্স্ট প্লেস, মসজিদ হচ্ছে বেস্ট প্লেস, এগুলো তো জানেনি। বাট অহেতুক হাঁটা আছে না একটা জিনিস, যে যাই একটু ঘুরে আসি, এই যাই একটু ঘুরে আসি কোনো স্কোপ নাই। যাই একটু ঘুরে আসলে আপনার সমস্যা আছে, ঘুরে আসির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখন আপনি প্রকৃতি দেখতে যান, ওটা অন্য কথা, কিন্তু নিউ মার্কেট বসুন্ধরায় তো আপনি প্রকৃতি দেখতে যান না। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ফর্নিকেশন অফ দ্য ফিট বললেন, তারপরে বললেন দ্য ফর্নিকেশন অফ দ্য হার্ট ইজ ইভিল ডিজায়ার। হার্টের ফর্নিকেশন, হার্টের জিনা হচ্ছে ইভিল ডিজায়ার। এই সব কয়টা বা একটা কারো জীবনে কখনো আইসে থাকতে পারে, আমরা ফেরেশতা না, কিন্তু এইগুলাকে মনে করে অ্যাভয়েড করা এবং মনে করে ডিসকার্ড করা এবং যা পারমিটেড সেই পথে যাওয়াটা হচ্ছে মুমিন বা মুসলিমের কাজ। এগুলো আমাদের জীবনে থাকবে না আমি বলতেছি, আপনি তাহলে তো মানে অন্যরকম, আপনার জীবনে এগুলো থাকবে, এই টেম্পটেশন গুলো থাকবে। আল্লাহ সাহাবীরা বলছেন না যে আমরা ক্যাস্ট্রেটেড হয়ে যাই, খাসি হয়ে যাই, তাইলে তো ভালো। আল্লাহ রাসূল বলছেন না, তাহলে কেমনে হলো? মানে আপনার ভিতরে সবকিছু থাকবে, ইয়েট আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এটাই আপনার কাছে চাওয়া হয়েছে। আপনার কিছু থাকবে না, সেটা আপনার কাছে চাওয়া হয়নি। আপনি জঙ্গলে চলে যাবেন, চাওয়া হয়নি। আপনি খাসি হয়ে যাবেন, এটাও চাওয়া হয়নি।
যাই হোক, এরপরে বলতেছেন যে দ্য কম্পেনিয়ন্স, সাহাবীগণের কথা বলতেছেন, did not go to the extreme of seclusion or never speaking to members of opposite sex. এই যে বলে দিচ্ছেন যে জঙ্গলে যান নাই, যে একটু যে কথাটা একমাত্র বললাম আমরা, জঙ্গলে যান নাই বা সমাজ ত্যাগ করে কোথাও চলে যান নাই, তারা ওই এক্সট্রিমে যান নাই যে তারা সেক্লুশন মানে কি, একাকিত্বে বা নিজেকে রিট্রিট করা বলি না আমরা, জঙ্গলে চলে গেলাম, আমি সমাজের ভিতরে থাকবো না, এটা তো জান নাই। আর অপোজিট সেক্সে কথাই বলবেন না জীবনে, এটা তো জান নাই। এটা তো আমরা বুঝি, আমরা দেখি না, হাদিসগুলো পড়লে দেখি না, দরজার ওই পাশ থেকে জিজ্ঞেস করছেন, একটা কথা উত্তর দিচ্ছেন, শেষ, এই পর্যন্ত ঠিক আছে। উম্মুল মুমিনিনদের সাথে এটা হয়েছে, অন্যদের সাথেও হবে। আপনি গেছেন বাড়িতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তিনবার বললেন, ওই পাশে মহিলা বললেন বাড়ি নাই, থেকে চলে যান, শেষ। অথবা বললেন যে আমারে কইছেন এখান থেকে ওই ধরেন ওই ঝুড়ি কি বলে, ওই ঝুড়িটা নিতে বা ওই টুকরিটা নিতে বলছেন আমাকে, আপনার হাজবেন্ড বলছেন ওইখান থেকে গরুঘর থেকে টুকরিটা নিতে, আচ্ছা গরুঘরের উপরে আছে নিয়ে যান, শেষ। এই পর্যন্ত পারমিটেড। এগুলো তারা করেন নাই তা না, আমরাও করবো না, এটা বলতেছেন না। কিন্তু আচ্ছা, as many Muslim do today, যেমন এখন অনেক মুসলিম করেন, কি করেন, টোটালি কথা বলেন না এবং সেক্লুশনে নিয়ে যান তাদেরকে। আজকে কিছু কিছু মুসলিমরা করেন, এটা করেন, এরকম আছেন কিছু, অতিরিক্ত করে করেন। এটা চাওয়া হয়নি আপনার কাছে। নট ডিড দে গো টু দ্য এক্সট্রিম অফ কনস্ট্যান্ট মিক্সিং অ্যাজ মেনি মুসলিমস ডু টুডে। তারা আরেক সাইডেও যান নাই যে কনস্ট্যান্টলি মিক্স করতেছেন অফিসে, বাজারে, দোকানে, পাটে, সেটাতেও তারা যান নাই। তাহলে তারা মধ্যম পন্থা অবলম্বন করছেন। যখন প্রয়োজন হয়েছে হয়তো কথা বলছেন, সমাজের ভিতরেই থাকছেন, তাদেরও টেম্পটেশন হয়েছে, তারা চোখ ফিরাই নিছেন। তারা এই যে এইটা কাকে, প্রথম হাদিসটা পড়লাম কাকে, আলী রাদিয়াল্লাহু বলতেছেন, যিনি বেস্ট অফ দ্য বেস্ট, আশারা মুবাশশারের একজন এবং 4 খলিফার একজন, তাকে অ্যাডভাইস করতেছে। তার মানে এইসব তাদের ভিতরে, আমরা মানুষ, এটা হবে আমাদের। হওয়াটা দোষের না, হওয়ার পরের জিনিসটা দোষের। হওয়াটাকে প্রিভেন্ট, মানে এর পরের টুকু যেটুকু খারাপ সেটুকু প্রিভেন্ট করাটা হচ্ছে প্রয়োজনীয়। এবং সেটা কি করব আমরা তখন, এই পরে আসতেছে সাজেশন গুলা। হোয়াট ইফ আই ফলো দ্য শরিয়া অ্যান্ড স্টিল ক্যানট কন্ট্রোল মাই সেক্স ড্রাইভ। আমি শরিয়া ফলো করি, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আমার নিজেকে সেফ মনে হচ্ছে না এই রেসপেক্টে, আমি তাহলে কি করব? এই সলিউশনগুলো আমরা শুনবো। এখানে অনেক ইয়াং ফেস আছেন যারা ম্যারিড না বা যারা বিয়ের কথা চিন্তা করেন নাই, হয়তো মনে করছেন বয়স হয় নাই এখনো, বা বাবা মা বলেন যে বয়স হয়নি। ওই যে একটা গল্প আছে না, তোমার বয়স কত, বাও কি তে মা কয় আও কম, বুঝছেন না? তো অনেক এখানে যে কেউ মনে করেন যে আপনার বাও কি তেও মা কয় আও কম, তাহলে তাদের জন্য শুনতে পারেন অন্তত। আর যদি মনে করেন যে বাও কি তেও না ঠিক আছে, তাহলে তো আর ঠিকই আছে। 1 নাম্বার, ফার্স্ট লেট আস রিভিউ অল অফ দ্য ফলোয়িং শরিয়া টেকনিক্স। শরিয়ার যে টেকনিক্স গুলো আছে জিনার থেকে বেঁচে থাকার জন্য, এগুলাকে আমরা অলরেডি গ্রহণ করছি বা আমরা চিন্তা করছি কিনা, এটা উনি বলতেছেন যে আমরা প্রথমে একটু চিন্তা করি বা রিভিউ করি। 1 নাম্বার, বিয়ে। অবভিয়াস, এটা সবাই এটার বলার অপেক্ষা রাখে না, এটা আসলে 1 নাম্বার বিয়ে। বিয়ে 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 এবং বিয়ে। কেন 2, 3, 4 বলা হয়েছে না কোরআনে? তাহলে 1 না হইলে 2, 2 না হইলে 3, 3 না হলে 4, তারপরে অন্য চিন্তার ব্যাপার আসবে। কেউ থাকতে পারে না, এরকম খুব এক্সেপশন। সেটা সাধারণত একই এনাফ, না হইলে 2, 3, 4। তাহলে এটা গেল, মানে 4টা আপনি বলতে পারেন বিয়া 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 বিয়া, মানে 4 বার বলতে পারতেন আর। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ডেইলি সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়ান স্পাউস। স্ট্রাগলিং অফ দ্য ম্যারিড অ্যান্ড আনম্যারিড, যেটা বললেন না, ডেইলি বললেন, এটা ডেইলি বললেন is an ilaj, prevention to go out of Sharia norms, to be involved in zina or যেটা শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এটা আমরা আসলে মৃত্যুদণ্ড নাই দেখে ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর যা বলেন বা আনোয়ার আলম তার লেকচারে যেটা বলছেন, শুরুই করছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ওটা কি দিয়া, যে সাহাবীদের সময় বিয়ে ছিল সহজ, জিনা ছিল কঠিন, আর এখন জিনা হচ্ছে সহজ। কারণ আপনি জানেন মৃত্যুদণ্ড হবে না আপনার, আর বিয়ে হচ্ছে কঠিন, কারণ বিয়েটাই অনেকটা মৃত্যুদণ্ডের মতো আপনার জন্য। কারণ আপনার এখন লাগবে, কি বলে, কমিউনিটি সেন্টার লাগবে, অত বড়ি সোনা লাগবে, ওই 3.5 লাখ টাকার লেহেঙ্গা লাগবে, তারপরে আপনার ওই কি বলে ইসে বসবেন আপনি, এইগুলা করতে করতে বিয়েটাই হইতেছে গিয়ে আপনার আর কি।
তাই না? মৃত্যুদণ্ডযোগ্য একটা ব্যাপার আর কি, মানে আপনি শেষ বিয়ে একটা অ্যারেঞ্জ করতে গিয়া, আর দিনের কোনো ব্যাপারই না আপনার জন্য। একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলেন, একটু খাওয়াইলেন টাওয়াইলেন, ঘুরাইলেন, বাস, যাই হোক। তারপরে আপনারা আমার চেয়ে বেটার জানেন এগুলো এখনকার দিনে। তো এই কথা দিয়ে আব্দুল জাহাঙ্গীর শুরু করছেন যে সাহাবীদের সময় যে বিয়ে ছিল সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলে, কালকে আমি ফরিদ আহমদ সাহেবরে বললাম, আপনি আপনার মেয়ের উঠাই দেন গাড়িতে। বলে না মামা দেখ। আমি বললাম, না মামা না, আপনারা এটাও সুন্নাহ পালন করেন, হাতে ধরে নিয়ে গাড়িতে উঠাই দেন। আল্লাহ রাসূল হাতে ধরে বলছিলেন না যে আমি নিয়ে যাবো না, তুমি নিয়ে যাবা। আপনি এইভাবে নিয়ে যতদূর আগায় দেন, আরেকজন দিবে কেন, মামা দিবে কেন, বাপ দিবে, অসুবিধা কি আছে? বাপে দেওয়া কি নিষেধ নাকি? বাপ নিয়ে উঠাই দিবেন গাড়িতে, যান। তারপর উনি উঠাই দিলেন গাড়িতে ওনার মেয়েকে। যাই হোক, এভরিডে বলতেছেন। এভরিডে কেন বলতেছেন? ইট ইজ নট দ্যাট এভরিডে ইউ মাস্ট গো ফর ইট, সেই জন্য বলতেছেন না। বাট ইফ ইউ হ্যাভ এন এক্সকিউজ, যে আমার এই জন্য আমি এটাতে তাকাইছি, এই জন্য আমি ওইখানে গেছি, বা এই জন্য আমি ওটা দেখছি, তাহলে সেই এক্সকিউজটা করার আগে আপনি এই কাজটা হচ্ছে কিনা এটা এনশিওর করবেন। আচ্ছা, 3 নম্বরে বলতেছেন লোয়ারিং গেজ, চোখটা নামায় রাখবেন। 4 নম্বরে বলতেছেন ড্রেসিং ইজ ইন মডেস্ট ক্লোথিং, নিজে ড্রেস করবেন, অন্যকে করাবেন, মানে বোথ, সবার জন্য বলছেন। 5 নম্বর বলতেছেন অ্যাভয়েডিং সেক্লুশন, ওই কথাগুলো আগেই বলে ফেলছেন, আবার যে সি করলেন আর কি, মানে রিভাইজ করতেছেন। ইনক্লুডিং one-on-one phone calls and chatting. জানেন ওই আমার মেয়েরা হঠাৎ করে বললো, আমি তো স্ক্র্যাবল খেলি ইন্টারনেটে, হঠাৎ করে বললো যে স্ক্র্যাবল খেলাটা হারাম হইতে পারে, কেন? এই চ্যাটের অপশন আছে এই জন্য। আমি তো ভয় পেয়ে গেছি। মানে আরো অন্য সাইডে তো মেয়ে হইতে পারে, মানে আপনার স্ক্র্যাবল খেলা কিভাবে জানেন? তো স্ক্র্যাবল ক্লাব আছে, স্ক্র্যাবল একটা ওয়ার্ড মেকিং গেম, যারা জানেন না তাদের জন্য জায়েজ, হারাম না হালাল আর কি। তো ওইটা আপনি যখন লগ ইন করলেন, ওই পাশের থেকে আপনার রেটিং অনুযায়ী একজন আপনাকে চ্যালেঞ্জ করবে বা আসবে। খেলাটা শুরু হলো 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, যাই হোক, অনেক রকম সেটিং হয়। এখন ওটা থেকে মেয়ে হইতে পারে, উইচ ইজ আসলে তো এটা চিন্তার কথা। তা আমি আসিমাল হাকিমকে জিজ্ঞেস করছিলাম, তো বললেন যে না, এটা সমস্যা নাই, যদি চ্যাট অপশনটাই করে দেন, অফ করে দেন, তাহলে একদমই সমস্যা নেই। আর এমনি তো প্রাথমিকভাবে বলছেন সমস্যা নাই, যেহেতু এটা মানে অল্প যদি হয় এবং খুব ইন্ডালজেন্স যদি না আসে, খুব বেশি নেশা বা জড়ায় পড়া যদি না হয়, তাহলে সমস্যা নাই। আর চ্যাট অপশন হলে কোনো সমস্যা নেই, চ্যাট অপশনটা অফ করলে। ওয়ান চ্যাট যেটা বলতেছেন, একজনের সাথে একজনের চ্যাট, মানে একটা আছে আবার ধরেন চ্যাট রুমের ভিতরে, যে ইসলামিক চ্যাট রুম যেটা বললাম, ওটাতে তো সবাই দেখবে আপনি কি করতেছেন, কিন্তু ওয়ান যদি কোনো অপশন থাকে সেটার কথা বলবেন না। আচ্ছা, যারা নন মাহরাম পার্টিকুলারলি তাদের সাথে, সেই কথাটাই বললেন। 6 নম্বর, লিমিটিং কন্ট্যাক্ট উইথ মেম্বার্স অফ অপোজিট সেক্স হু আর নট মাহরাম। কন্ট্যাক্ট, যে কোনো রকম যোগাযোগ লিমিট করে দিবেন। দেখবেন দেয়ার আর হাউসেস যেখানে, কিন্তু আমার এক কলিগ ছিল, মালয় মুসলিম, মানে মালয় রেস বাট সিঙ্গাপুরিয়ান সিটিজেন। তো ও যে জাহাজে ক্যাপ্টেন, তো ও যখন জাহাজে চলে যেত, ওর বাসায় যে কোনো নন মাহরাম এসে হতো ডেস্ক পর্যন্ত, ওই যে সিকিউরিটি, ওই যে ফোনের যে ডেস্ক, ওদের অ্যাপার্টমেন্টের ফোন ডেস্ক ওই পর্যন্ত, এর উপরে কেউ যেতে পারতো না, যাইতো না। এবং এটা একদম অলিখিত নিয়ম ছিল, সবাই জানতো, তার যত পরিচিত সবাই জানতো যে উনি বাসায় নেই, মানে এর ওই বাসায় যাওয়া যাবে না, এখানে শেষ। এটা যেমন একটাই। তারপরে বলতেছেন ভলেন্টারি, এইগুলাও সব করে ফেলছেন আপনি, ধরেন। তারপরে আপনি বুঝতেছেন যে তারপরে যেন কেমন কেমন লাগে, একটু মানে হঠাৎ একটু বিচলিত হয় মনটা, তখন বলতেছেন কি ভলেন্টারি ফাস্টিং অন মানডে অ্যান্ড থার্সডেজ অ্যান্ড অন দ্য 13, 14 and 15, যেটা আমাদের সোহেল নিয়মিত করে থাকে। এই কারণে করে আমি বলতেছি না, বাট নিয়মিত করে থাকে, আলহামদুলিল্লাহ। না সবাই নিতে পারে, ও কিন্তু অনেক কষ্ট করে, অনেক ফিজিক্যাল খাটনি করে, কিন্তু তারপরে কিন্তু সে এই অভ্যাসটা ধরে রাখছে, যে মানডেজ অ্যান্ড থার্সডেজ অ্যান্ড 13, 14, 15 নিজে বলে না, সব খুব মানে নফল ইবাদত যেহেতু খুব থাকে। আপনাদেরও বলে দিলাম যে কোনোদিন দাওয়াতটা ফেললেন, অন্য দিনে ফেললেন আর কি। মানডেজ ওই, আর থার্সডে গেল সপ্তাহে, আর 13, 14, 15 গেল এসে। আচ্ছা, এক্সেপ্ট অন দ্য ডেজ, ঈদের দিন যেগুলোতে ফাস্টিং প্রহিবিটেড, ওই দিনগুলো ছাড়া বাকি দিনগুলোতে করতে পারেন। তারপরেও হইল না, তখন কি করবেন? ভলেন্টারি ফাস্টিং অন অল্টারনেট ডেজ, মানে নফল রোজা রাখবেন, একদিন বাদ দিয়ে একদিন। দাউদ আলাইহিস সালামের রোজা বলা হয় এটাকে। আমাদের একদিনই ভাই আছেন, যিনি ওই বিদেশে ছিলেন এবং থাকা অবস্থায়, যেহেতু খুব পারমিসিভ এনভায়রনমেন্টে ছিলেন আমেরিকাতে, থাকা অবস্থায় উনি এই রোজাটা রাখছেন।
এবং তার মা আমার ওয়াইফকে বলছেন এই গল্পটা, যে হ্যাঁ, ও বলছে যে এখানে 4 গিরার বেশি কেউ কাপড় পরে না, সুতরাং এখানে রোজা রাখা ছাড়া কোনো উপায় নাই আর কি। মানে আমেরিকান ইউনিভার্সিটিতে 4 গিরার বেশি কেউ কাপড় পরে না। তো যাই হোক, এটা হলো লাস্ট আর কি। এই কয়টা জিনিস দিলেন যে টু প্রিভেন্ট মিসহ্যাপস অর ব্যাড থিংস। এবং আমি আবার বলতেছি যে আমাদের সাহাবীরা আমাদের চেয়ে আমাদের মতোই মানুষ ছিলেন, পসিবলি স্ট্রঙ্গার হিউম্যান বিংস, পসিবলি উইথ মোর আর্জেস, কারণ তাদের সোসাইটিতে যেরকম ছিল তাদেরই, বাট তারাও কিন্তু এই জিনিসগুলাকেই প্রিভেনশনেরই নিছেন এবং এই জিনিসগুলারই আমল করছে। তারপরে যখন কারো পদস্খলন হয়েছেন, ওনার ব্যাপারটা হচ্ছে এক্সট্রিম কেস, তাকে মৃত্যুদণ্ড ফেস করতে হয়েছে যখন জানাজানি হয়েছে। আমরা জানি 2টা হাদিসের ঘটনা আছে, অ্যাটলিস্ট 2টা ঘটনা আছে, যেটা একজন মহিলার এবং একজন পুরুষের আছে, আরো আছে হয়তো, মানে 2টা খুব ফেমাস ঘটনা যেটাতে। যাই হোক, আচ্ছা, এখন বলতেছেন যে স্পিরিচুয়াল ডিজিজ অফ লাস্ট আর ন্যাচারাল ডিজায়ার এক জিনিস না। কিছু কিছু মানুষের আছে লাস্টটা তার ডিজিজ মানে রোগ, তার কিছুতেই সারবার না। ফর এক্সাম্পল, পিপল হু আর ইউজ টু পর্নোগ্রাফি, কথা এটা তো ডিজিজ, এটা কিছুতেই সারবে না। এটা মানে ইট ইজ, মানে এমন মানুষ আছে যাদের, দ্যাট রিমাইন্ডস মি, ইন্ডিয়াতে সব পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দিয়েছিল, আবার 700 সাইট খুলে দিয়েছে। চিফ জাস্টিস বলছে কেউ যদি ঘরের ভিতরে বসে একটু এটা সেটা দেখে, এটাতে কি আসে যায়, বা এটা তো দোষের কিছু নাই। আর ওদের একজন চিফ জাস্টিস বলছে, এরপরে আবার 700 সাইট খুলে দিছে। ইন্ডিয়াতেও জানেন হওয়ারই কথা, মানে কাফের, যেহেতু কাফের এবং মুশরিক দুটাই, তারাই পৃথিবীকে শয়তানের পথে নিয়ে যাওয়ার, আপনাকে আমাকে এবং পৃথিবীকে নিয়ে যাওয়ার জন্য তাদের রোলটাই সবচেয়ে বড় থাকার কথা, এবং তাই আছে। মানে এই আরব দেশে যেখানে, আজকের কথা বলতেছি না, ধরেন 20-30 বছর 15 বছর আগের কথা বলতেছি, যেখানে সমস্ত কিছু ঢুকতে পারে না, ওখানে ইন্ডিয়ান সিনেমা ঠিকই ঢুকছে। ইন্ডিয়ান সিনেমা তো বড় একটা মার্কেট হচ্ছে এই দুবাই, শারজা টারজা, এই কান্ট্রিগুলো আর কি। ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান নাচ, এগুলার আর কি। তো এখন এখানে বলতেছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম, দ্য মেইন পারপাস বিহাইন্ড ম্যারেজ ইজ টু অ্যালাউ 2 people to have lawful sexual intercourse. The Arabic word that is used for marriage is nikah, can also refer to sex. So in one sense, in the Islamic religion, marriage and sex are equivalent. এটা একটা খুব বড় ব্যাপার। আপনার হিন্দু ধর্ম, খ্রিস্টিয়ানিটি, জুডাইজম সহ পৃথিবীর বড় বড় দিনগুলা কিন্তু স্বীকারই করতে চায় না যে বিয়ের পারপাস হচ্ছে এইটা। তারা বলে বিয়ের পারপাস হচ্ছে প্রক্রিয়েশন, বংশবৃদ্ধি যেন হয়। আর ইসলাম ইজ দ্য অনলি মেজর রিলিজিয়ান যে কিন্তু প্রক্রিয়েশনকে বিয়ের পারপাস বলে নাই, বলছে এইটা হচ্ছে বিয়ের পারপাস, যে মানুষ তাকে মডেস্ট রাখবে, চেস্ট রাখবে, ভালো রাখবে, আল্লাহর আনুগত্যের ভিতরে রাখবে, এটাকে বলছে। আচ্ছা, the primary obligation of the wife is to make herself sexually available to her husband. দেখেন, এটা কিন্তু আমার কোনদিন মাথায় আসে না, আসে মানে আমি যখন হাদিস কোরআন পড়ি তখন আসে, যেখানে নফল নামাজ ভেঙে ফিরতে বলে। এইটাকেই ওয়েস্টার্নাররা বা আমাদের দেশেরইরা, মানে ধরেন কি বলে, আফেল যারা, নালন্দা গ্রুপ যারা, তারা এটাকে বলতেছেন যে এটা তো তাহলে সে তো একটা, আসলে শি ইজ লাইক এ প্রস্টিটিউট, এরকম কথাবার্তা বলেন, এটাকে অ্যাটাক করেন। অথচ একই কাজগুলো তারা করতেছেন, কিন্তু অনেকজনের সাথে করতেছেন। সেইখানে ইসলাম কি বলছে, মানে মেইন অব্লিগেশন হচ্ছে তার যে মেকারেবেল শেষ, সো মাচ সো দ্যাট একটা নফল নামাজে দাঁড়ায় গেলেও সে ভেঙে ফেলতে পারে। যদি হাজবেন্ড, আপনার কাছে শুনলে মনে হইতে পারে যে কি বলে এগুলো, হ্যাঁ আপনার কাছে মনে হওয়ার কারণ আছে। আপনি তো অমুক খালাম্মার হাসি, অমুক খালাম্মার গলার স্বর, অমুক খালাম্মার গান, অমুক বইনের সাথে যোগ, অমুক বইনের লেহেঙ্গা দেখে দেখে বড় হইতেছেন। আপনার তো সমস্ত সেক্সুয়ালিটিটা ডিভাইডেড অ্যামং মেনি পিপল। আপনার ফুলফিলমেন্ট গুলো অনেকখান থেকে আসতেছেন না, আপনি একটা নাটক দেখে একটা ফুলফিলমেন্ট পাইতেছেন, আপনি অমুকটা দেখে পাইতেছেন। কিন্তু যখন একজন মানুষের রিয়েলি, যদি আপনি সৌদি সোসাইটিটা দেখতেন, যার জীবনে এটার কোনোটা নাই, ধরেন যদি না থাকে, তার সমস্ত যা কিছুকে সে মানে এন্টারটেনমেন্ট বলে, সমস্ত কিছু একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড, সেটা হলো তার ওয়াইফ বা তার হাজবেন্ড। এবং তখন এই কথাগুলো মিনিং আপনি বুঝবেন। এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এত বেশি বেশি বলার কি আছে, বা এত এটা হাইলাইট করার কি আছে, এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে, যে নফল নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজ ভেঙে ফেলতে হবে, হাজবেন্ডের একটা কথা। আমাদের এই 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 আইসিডি গ্রুপের
এক ভাইয়ের ওয়াইফ জিজ্ঞেস করছেন, আমার ইচ্ছা না থাকলে আমাকে রেসপন্ড করতে হবে, এটা তো রেপ হয়ে যাবে। ওই ওই ওয়েস্টার্ন কনসেপ্টটা বুঝছেন, আমার ইচ্ছা না থাকলে আমাকে রেসপন্ড করতে হবে। ইয়েস, ইচ্ছার ব্যাপারটাই আপনার তখন ভ্যারিয়েবল হয়ে যাবে হাজব্যান্ডে, যদি আপনি শরিয়া বুঝতেন, যদি আপনি এই জিনিসগুলোকে আলোচনা করতেন, শিক্ষা থাকতো, আপনার জ্ঞান থাকতো, তাহলে আপনি বুঝতেন যে আপনার সোল পারপাস টু বি উইথ ইউর হাজব্যান্ড হচ্ছে এটা। অল স্কলার্স অফ ইসলাম এগ্রি অন দিস। ইসলামের যত স্কলার আছেন, বাংলাদেশে মকসুদুল মোমিনিন হয়তো একটু র ভাবে লেখে, বাজে কথা লেখে, আজে বাজে কথায় লেখে, আজে বাজে ল্যাঙ্গুয়েজে লেখে, কিন্তু জিস্ট যেটুকু বললাম এখানে কোনো স্কলার কোনো দ্বিমত নেই, সব স্কলার এগ্রি অফ ইসলাম। While there is some disagreement on other obligations, ওয়াইফের অন্যান্য অব্লিগেশনের উপর গুলোর ভিতর ডিসএগ্রিমেন্ট আছে, রাইন্দা খাওয়াইতে বাধ্য কিনা, বাচ্চা পালতে বাধ্য কিনা, ঘর ঝাড়ু দিতে বাধ্য কিনা, আরো আছে না অনেক কিছু, ওইগুলো নিয়ে কিছুটা হয়তো ডিসএগ্রিমেন্ট আছে অন্যান্য অব্লিগেশনে। এই অব্লিগেশনের ব্যাপারে কোনো ডিসএগ্রিমেন্ট নাই। সুতরাং এইটা যদি একটা ওয়াইফ জানতো অথবা একটা হাজব্যান্ড জানতো, বা মানে এটা মর্মবাণীটা যদি বুঝতো, সে সবকিছু করতো তো মানে ওই হাজব্যান্ডকে এই রাখার জন্য, মানে মানে সে যেন বাইরে যেন ফুলফিলমেন্ট না খোঁজে, যে কাজগুলা, যে চরিত্রগুলা, যে জিনিসগুলো সে বাইরে খোঁজে, সেগুলা ঘরে দেওয়া ভেরি মাচ পসিবল। কিন্তু ইসলামের এই দিকটা নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জানেন যে দুইটা মাত্র অ্যাক্ট ছাড়া অলমোস্ট অল দ্য অ্যাক্ট অফ সেক্সুয়ালিটি ইজ পারমিসিবল। একটা হচ্ছে এনাল সেক্স, আরটা হচ্ছে রিলেশন ডিউরিং আপনার মেনস্ট্রুয়েশন, ওই সাইকেলের মানে ওই পিরিয়ডের সময়। এছাড়া অলমোস্ট যা কিছু দেখে আপনি আহাহু করেন বাইরে, তার সবকিছু কিন্তু আপনার ঘরেই পারমিটেড, অ্যান্ড ইউর ওয়াইফ কুড হ্যাভ মানে ফুলফিলড ইউ ইফ শি নিউ, আর কি সোজা কথা। কিন্তু আমরা আসলে জানি না, অথবা মৃত্যুদণ্ড নাই যেহেতু আমরা এটাকে ডাইল ভাত মনে করি। আজও যদি মৃত্যুদণ্ড থাকতো তাহলে কিন্তু আমরা অনেক অন্যরকম ভাবে চলতাম না। আমরা যদি জানতাম যে ওই হ্যাপিন, কি মেয়েটা হ্যাপিনার নাম, রুবেলের, সে যে আত্মস্বীকৃত ফর্নিকেট্রেস, মানে আত্মস্বীকৃত, নিজেই তো বলে বেড়াইতেছে, তাই না? তো তার তো শাস্তি ওই ধরনের কিছু হইতো। সে তো ম্যারিড না, তার হয়তো 100 ল্যাশেস হইতো, আর কি হইতো, ম্যারিড হইলে মৃত্যুদণ্ড হইতো। এই জিনিসগুলোর ভয় যদি থাকতো, দেখতেন এগুলো আস্তে আস্তে চলে যেত, বা ওই আমাদের যেটুকু পারমিটেড বা পারমিসিবল তার ভিতরে আমরা থাকতাম। কিন্তু আপনারা যারা ইয়াং তাদের কাছে হয়তো মনে হইতেছে যে আমাদের ওই সিলেটের কথা আছে, মৌলনাই গড় ফুবেদে দোয়ার, মানে ঘরই বানাই নাই কিন্তু চিন্তা করতেছি ঘরের কোনো অস্তিত্ব নেই, আমি চিন্তা করছি দরজাটা পূব দিকে দিব আর কি, বুঝছেন না? আপনাদের কাছে হয়তো জিনিসটা এরকম লাগতেছে, বাট শিক্ষা দীক্ষা এটা ওয়েস্ট হবে না ইনশাল্লাহ। প্লাস আপনাদের বেলায় এটা অ্যাপ্লিকেবল। আপনারাও যে সলিউশন গুলো লাইফে, এটা 1 নম্বর সলিউশন শুড বি ম্যারেজ। একেবারে যত কিছুই করতেছেন আপনি মানে আজকাল ধরেন ইউনিভার্সিটিতে পড়া কত মানুষকে দেখি জমি বেচা, জায়গা বেচা। আপনার আমি বলছিলাম আমার এক আত্মীয় ছিলেন, টিটি ছিলেন, উনি টিটি মানে ওই যে ট্রেনের টিকিট কালেক্টর আর কি, দূর সম্পর্কে জেনাইদের বাড়ি, ওনাদের বাড়ি আলমডাঙ্গা, যাই হোক ওইদিকে। ওনার ছেলে, ওনাদের খুব স্বল্প বেতনেরই, লাস্ট দিকে হয়তো একটু বাইরে অফিস টফিসে বসছেন, ছোট চাকরি তো বুঝতেই পারতেছেন, টিটি চাকরি তো ছোট চাকরি। ওনার যে জীবনের কি বলে ওই সঞ্চয় যেগুলো দেয় না একবারে চাকরি শেষ হলে, ওইগুলো যে ছেলে কি তার ইচ্ছা সে আর্কিটেকচার পড়বে। সে হয়তো a+b² ফর্মুলা ভালো করে লিখতে পারে না, কিন্তু তার শখ হলো আমি আর্কিটেকচার পড়তাম কই যাইতাম, তো এসে যাও ওই যে AIUB নাকি ওইখানে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা এই মার্কা দিয়ে পড়ে। কিন্তু আসলে তো আপনাদের সবাই উচিত ছিল একটা জিনিস করে, আব্বা আমি বিয়ে করতাম, এইটা দিয়ে হাত তোলা উচিত ছিল। কেন? যে এইটা ছাড়া তো আব্বা আমি জাহান্নামী হব, আর্কিটেক্ট না হলে তো আমি জাহান্নামী হব না আব্বা। এই বুঝটা আসা উচিত, এবং আপনাদেরও চেষ্টা চরিত ওই লাইনে করা উচিত। ক্যারিয়ারও করবেন, ক্যারিয়ার আমি বলতেছি না যে আপনি ভিক্ষা করে খান, এটা আমি বলতেছি না। কাজ শিখবেন, অবশ্যই করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন, চেষ্টা করবেন। কিন্তু ওই আবদারটা যেটা আপনি a+b² জানেন না, আপনি আবদার করলেন আর্কিটেক্ট হব, এর আগে আবদার হওয়া উচিত ছিল আব্বা আমি বিয়ে করব, কারণ আমার তো দরকার আছে। এরপরে বিয়ের চ্যাপ্টারে আসলেন, বিয়ে সবকিছু বলে বিয়েতে আসলেন। অব্লিগেশন টুয়ার্ডস ওয়ান্স ওয়াইফ। বিয়ে যখন করলেন তখন ওয়াইফের প্রতি অবশ্য করণীয় কর্তব্যগুলো কি কি আপনার, সেগুলো পে করবেন।
এটা আমরা হয়তো জাস্ট পয়েন্টগুলো পড়লাম, পড়ে আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। শোনেন খেয়াল করে। প্রথমটা বলতেছেন হাউজিং ইকুইভ্যালেন্ট টু হোয়াট হার ফাদার প্রোভাইডেড ফর হার। এটা হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, এটা স্ট্রেচেবল। স্ট্রেচেবল বলতে 19-20 হইতে পারে এখানে, যদি মেয়েটা অ্যাগ্রি করে, বোঝে। এটা বিয়ের আগেই কিছুটা বুঝে নেবে সে কার কাছে যাচ্ছে। বিয়ের যে কথাগুলো হয়, যখন যখন দেখা দেখি হবে, কথা হবে, তখনই আপনি বলবেন, যদি এরকম অসামঞ্জস্য থাকে যে আপনার বাবা যে হাউজিং দিচ্ছেন আমি সেই হাউজিংটা দিতে পারবো না, বিকজ আপনার বাবা ব্যবসায়ী ছিলেন, আমি চাকরিজীবী, সুতরাং আমার, বাট আই উইল ডু দ্য বেস্ট, চেষ্টা করবো নিজের মতো। নিচে এটার দিচ্ছেন, মানে ফুটনোটে দুইটা কন্ডিশন বলছেন। This has two conditions. First, her father must have provided for her from a lawful source and without using interest to acquire these things. এই নিয়ে শেষ হয়ে যাবে না বাংলাদেশে? সব লাইফস্টাইল শেষ হয়ে যাবে না? কি করো তানভীর? এই প্রথম কন্ডিশনই শেষ, যে লাইফস্টাইল দিছে এটা সুদ ঘুষ দিয়ে দেয় নাই, এটা হার্ড আর্ন হালাল পয়সা দিয়ে লাইফস্টাইল দিছে মেয়েকে। এই কথা কইলেই কিন্তু সব বড় লোকের মেয়েদের লাইফস্টাইল শেষ, ঠিক না? কি মামুন কথা বলেন, আছেন নাকি? ঘুমায় আছেন? বলেন না একটু, বলেন। আপনি তো এদিনে অনেক কথা বলেন, এই কথা বললে লাইফস্টাইল থাকবে আর থাকবে না। মামুন আসলে অনেক বড় লোকদের চিনেন আর কি, এই জন্য বলি। আগে তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, বড় বড় কন্ট্রাক্টরে চাকরি করছেন, বড় বড় বিল উঠাইছেন, তো এইগুলো সবাই চিনেন, এই জন্য ওনারা বললাম আর। আচ্ছা, 2 নম্বর কি বললেন? Secondly, if the woman knew that the man could not provide equivalent housing and married him anyway, যেটা আমি বললাম, আগেই বলেছি, যে সে জানছে যে তার বাপের মতো ছেলেটা বাসা বানায় দিতে পারবে না বা বাসা দিতে বা ঘর দিতে পারবে না তারে, তারপরেও যদি সে বিয়ে করে থাকে, then she has to accept that she consciously chose to, মানে যা সে কনসিয়াসলি জ্ঞান এর উপর ভিত্তি করে সে চুজ করছে, সেটা তাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা কি জিনিস? ম্যারি এ ম্যান হু কুড নট প্রোভাইড ফর হার দ্য সেম ওয়ে হার ফাদার ডিড। সৎভাবে হইলেও যদি সে জেনে শুনে একটা বিয়ে করে, ছেলেকে বিয়ে করে, যে তার বাপের মতো তাকে প্রোভাইড করতে পারবে না বা পারতো না, অন্তত অ্যাট দ্য ক্রস সেকশন অফ বিয়ে, তাইলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। সে আর কিন্তু এটা নিয়ে কাইকুই করতে পারবে। কিন্তু যদি ধরেন বিয়ের সময় একজন দেখাইছে যে সে ওই বাপের ইকুইভ্যালেন্ট সব দিক দিয়ে, কিন্তু সে কিপটা, সে তারপরে তারা চাইতেছে যে সেটা তার করা উচিত। এই কথাটা মানে এটাই 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ান নিউ আউটফিট ইন দ্য উইন্টার অ্যান্ড ওয়ান নিউ আউটফিট ইন দ্য সামার। ঈদের কথা কিন্তু বলেন নাই, আপনাদের আবার বলে দিলাম, ঈদের কথা কিন্তু বলেন নাই, ঈদের লেহেঙ্গা বলেন নাই, বলছেন ওয়ান নিউ আউটফিট ইন দ্য উইন্টার। উইন্টার হইতে পারে একটা সোয়েটার পরতে ইন্ডিয়া বাইরে গেছে, উইন্টারে একটা ওয়ান নিউ আউটফিট ইন দ্য সামার। আচ্ছা, অফ ইকুয়াল কোয়ালিটি টু হোয়াট হার ফাদার প্রোভাইডেড ফর হার। কিন্তু কোয়ালিটিটা হতে হবে যা তার বাপ তাকে দিছিল। এই আগেই না কথা চলে আসতেছে যে বাপের যদি হালাল পয়সা হয় একটা বিষয়, আর যদি সে জানে থাকে যে হাজবেন্ড সেটা দিতে পারবে না, তাহলে এখানেও সে কাইকুই করতে পারবে না। 3 নাম্বার, সাফিসিয়েন্ট ফুড ফর হার টু স্টে হেলদি অ্যান্ড নট গো হাংরি। হেলদি এবং হাংরি হবে না, ক্ষুধার্ত থাকবে না। ইন অ্যাকর্ডিংস উইথ দ্য লেভেল অফ ফুড প্রোভাইডেড ফর হার বাই হার ফাদার। ঘুরে ফিরে ওই ফাদারের কথাটা আসতেছে, কারণ স্ট্যান্ডার্ড সেট করবেন কি দিয়ে? মোহরানাতেও আমরা আসি না, মোহরানাতে এই স্ট্যান্ডার্ড না, একটা মোহরানাতে আমরা 2টা স্ট্যান্ডার্ড বলি। একটা হলো ছেলের তৌফিক কতটুকু, সামর্থ্য কতটুকু, আর মেয়ের বেলায় বলি যে মেয়ের ফুফু খালা বা বন্টন তাদের বিয়ে হয়েছে কি স্ট্যান্ডার্ড, মানে বাপের বাড়ির স্ট্যান্ডার্ডটা কি, সেই অনুযায়ী মোহরানা ঠিক করা উচিত। আচ্ছা, তারপরে বলতেছেন এখানেও সব ফুটনোট আছে, সবকটা ফুটনোট আছে। হাওয়ার ইফ আর ফ্যামিলি ওয়ার গ্লুটনস, মানে খাদক যদি হয়ে থাকে ফ্যামিলি, তার মেয়ের ফ্যামিলি, and did not follow the sharia in their eating habits. sharia ফলো করা কি? 1/3 খাবেন, 1/3 পেটের খাওয়া দিয়ে ভরবেন, 1/3 বাতাস, 1/3 পানির জন্য রাখবেন। এইসব যদি ফলো না করে থাকে, গ্লুটন মানে খাদক আছে না, এখন তো ওবেস ঘরে ঘরে ওবেস আছে এখন, তাইলে এটা অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ফুটনোটে বলছেন, যাই হোক, এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আমরা বুঝলাম যে মোরাললেস সিটা কি, আউটলাইনটা কি। 4 নাম্বারটা বলতেছেন প্রোডাক্টস শি নিডস টু বিউটিফাই হার সেলফ ফর হার হাজবেন্ড। ফর হার হাজবেন্ড কথাটা এখানে কোট আনকোট একটা ব্যাপার, বিয়ে যাইতে না, কিন্তু বিয়ে যাইতে অন্যদের দেখাইতে, কোনটা আজকাল বিয়ের অনুষ্ঠানগুলোতে কিন্তু বউ খালি পার্লারে যায় না, যারা বিয়েতে অ্যাটেন্ড করতে যায় তারাও পার্লারে যায়, তাই না? যায় না? পার্লার গুলো চলে কি দিয়ে? আমার মতো, আমার মানে গ্রামের গোলাপগঞ্জ
আপনারা যারা গেছেন আমার বাড়িতে, মামুন গেছে, গোলাপগঞ্জ হলো একটা থানা আর কি, থানা শহর, ওই একটা স্ট্রিটই বলতে পারেন, একটা স্ট্রিট গেছে, ওইটাই গোলাপগঞ্জ। ওইখানেও আপনার 4-5টা পার্লার পাই যাবেন। এগুলো এগুলো ভরে কি দিয়ে? এগুলো খালি খালি বিয়ার এই দিয়ে, ব্রাইড দিয়ে ভরে না, এগুলো যারা বিয়েতে এই করতে যায় তাদের দেওয়া হয়। কি ব্যাপার, ফোন আসছে, বন্ধ হয়ে গেছে, ও কেটে যেতে পারে, কেটে গেলে করবে আবার। আচ্ছা, ফর আর হাজব্যান্ড, এটা খুব কি কথা, such as soaps, deodorants, what she needs to get her hair done, চুল ইসের জন্য, and anything that would be that he would like to see her wear, যা কিছু সে পছন্দ করবে তাকে পরা। এখানে একটা ব্যাপার হচ্ছে, যেমন সৌদি আরবের যে লাইফস্টাইল বা ইসলামিক দেশে যে লাইফস্টাইল হওয়া উচিত, এখানে বাইরের কোনো স্কোপই নাই কিছু দেখার। বাসাগুলো এমন যে বাইরের কেউ জীবনের ভেতরে কোনো মেয়েকে দেখবেই না, সুতরাং ইট ইজ এক্সক্লুসিভলি ফর হার হাজব্যান্ড। এটা এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের দেশে কি আছে, আমাদের দেশে দেয়ার স্কোপস অন্য দেখতে পারে, এই জন্য আমাদের দেশে খেয়াল করতে হবে যে শুধুমাত্র হাজব্যান্ড যেন সেটা দেখে বা শুধুমাত্র হাজব্যান্ডের জন্য সেটা করে। আরেকটা কি, ফিজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি মানে কি, বাইরের যা কিছু আসবে তার উপর, সেটা সেটা চুরি ডাকাতি হতে পারে, সেটা কোনো বাজে লোকের ফোন কল হইতে পারে, সেটা কোনো বাড়ি যাইতেছে, ঢাকা থেকে সিলেট যাইতেছে ধরেন, রাস্তায় একটা বিপদ আপদ হইতে পারে, এই সমস্ত কিছু সিকিউরিটির জন্য হাজব্যান্ড দায়ী। এই জন্য আমি আপনাদের অনেককে বলি যে ঢাকা শহরে যারা থাকেন, পসিবলি ঢাকা শহরে গাড়িটা কিন্তু এখন আর লাক্সারি নাই, যে অ্যাফোর্ড করতে পারবেন, আর কিছু না হলে যদি আপনারা প্রাইভেট সিএনজি অ্যাফোর্ড করতে পারেন, ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস ওইটাকে টার্গেট করা উচিত। কারণ আপনি দেখছেন তো কিভাবে বাসে মানুষজনকে উঠায়, একটা মেয়েকে জাস্ট তার বাটাকে হাত দিয়ে এইভাবে করে ওঠায় একটা কন্ডাক্টর, এবং ইট ইজ অ্যাকসেপ্টেড, কেউ কিছু মনেও করেন না, সেফটি সিকিউরিটি মনে করেন। অনেক দেখেন, একটা টেম্পোতে যাইতেছে দেখলেন, পারলে কোলের উপরে বসে যেতে, বসতে হইতেছে একটা মেয়ে বা বসতেছে। এইগুলা, এই সিকিউরিটি সেফটিটা, প্রথম কথা হচ্ছে আপনি আপনার ওয়াইফকে ওইভাবে করে পিএইচডি করা, এমএ করা, চাকরি করা, বাজার করা, এগুলো পাঠাবেনই না, একজন মুসলিম পাঠাবেই না, তার গেদার থাকবে। আমি তো কল্পনাই করতে পারি না যে কি করে একজন মুসলিম তার ওয়াইফকে 10টা-5টা লোকের মাঝখানে বসে যাবে, এটা অ্যালাউ করতে পারে, সেই কাজগুলো। আচ্ছা, এখন যদি ব্যাপারটা হয় যে লাইফ সেভিং, জাস্ট ফর এক্সাম্পল, আমার হাত পা ভেঙে গেছে, আমি বাসায় বসে আছি, আমার ওয়াইফ ইনকাম করে আমাকে খাওয়ায়, লাইফ সেভিং আমার জন্য, আর কোনো উপায় নেই আমার, সেটা অন্য কথা। কিন্তু ইউজুয়ালি যেখানে আরেকটু ভালো চলার জন্য, আরেকটু বেশি পয়সা উপার্জন করার জন্য, আরো 2টা ক্রোকারিজ কেনার জন্য, আরো একটা সোফা সেট কেনার জন্য, আরেকটু বেশি ভাড়ার একটা বাসায় থাকার জন্য বউরে পাঠাইতেছি, আমি ওইভাবে কইরা বাসে একজনের ঠেলা দিয়ে উঠাইতেছেন। তার আগে আপনি চিন্তা করবেন যে আপনাকে যদি আল্লাহ তৌফিক দেন, আপনার একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা, ছোট হোক, আপনার মানে শুনতে যত খারাপই লাগুক, প্রাইভেট সিএনজি কিন্তু ভেরি মাচ অ্যাফোর্ডও করা যায়, কেনাও যায়, কোনো সমস্যা নেই। আমরা যখন এলিফ্যান্ট রোডে থাকতাম, আমাদের উল্টা দিকে একটা বিহারি বাসা ছিল, তারা মানে বিলিয়নিয়ার্স ছিল, কিন্তু তাদের মেইন বাহন ছিল একটা প্রাইভেট বেবি ট্যাক্সি। তখনকার দিনে ড্রাইভার ছিল নিজস্ব ড্রাইভার, ওই সাইড দিয়ে বন্ধ করে দিতে একটা সিস্টেম ছিল, বন্ধ করে আলাদা রং, ওটা তাদেরকে সমস্ত তাদের দৈনন্দিন সব কাজগুলো করতো, ফাইন, সমস্যা নাই। স্টিল ইট ইজ বেটার দেন আপনার ওয়াইফে আপনি বাসে বা এসে প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টের বাইরে পাঠাচ্ছেন। তো আজকে কি এখানে শেষ করে দিই আমরা একটা নতুন অংশে যাওয়ার আগে নতুনটা হলো কাইন্ড ট্রিটমেন্ট, রেসপেক্টিং হার, স্পিকিং টু হার নাইসলি, শোয়িং হার লাভ অ্যান্ড ফরগিভনেস। এগুলো অবশ্য জোর করে করা যাবে না, কতগুলো জিনিস জোর করে কাউকে ভালোবাসানো যায় না। এগুলা আল্লাহর ভয়ে আসতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থেকে আসতে হবে। একটা মুভির কথা আমি বলতে চাই না, আমার জাহেলি যুগের একটা মুভি আছে, ওয়ার অফ দ্য রোজেস। এই মুভিটার কথা আমি সবসময় বলি যে কোনো কিছু ছাড়াই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটাকে যদি আপনি লিমিট করার একটা ফর্মুলা না রাখেন, তাহলে ইট কুড বি ফেটাল আর কি, একজন শেষ পর্যন্ত মাইরেই ফেলে। অথচ স্টার্ট হয় কিন্তু খুব ছোট জিনিস দিয়ে, শয়তান ঢুকে ভিতরে, ইত্যাদি ইত্যাদি, ইসলামিক লাইফস্টাইল না, সব ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে এই জিনিসগুলো কিন্তু বোথ ওয়ে জিনিস, রেসিপ্রোকেটিং জিনিস, এগুলা কিন্তু ডিমান্ড করে সবসময় আপনি পাবেন, বুঝছেন না? কতগুলো জিনিস আছে মন থেকে আসতে হয়, এই জিনিসগুলো মন থেকে আসার জিনিস। তবুও এগুলোর কিছু ফর্মুলা আছে, তবুও মন থেকে কিভাবে আসে এটা একটা ব্যাপার আছে, কেন আসে, কখন আসে, ব্যাপার আছে। যেমন ধরেন আউট অফ দ্য ওয়ে একটা ফেভার, কথার কথা, মানে যখন কেউ করে আউট অফ দ্য ওয়ে ফেভার। আমি একদিন এরকম, কালকে যেরকম খুব দেরি করে আসছি, কালকে ধরেন
5 ঘন্টার জার্নি বা 5.5 ঘন্টার জার্নি আমার হয়তো কতক্ষণ লাগছে, 5, 6, 7, 8, 9, 10, 11, প্রায় 8 ঘন্টা ধরে, 5-6 ঘন্টা জার্নি 8 ঘন্টায় করছি। এরকমই একদিন আমি অনেক দেরি করে এসে পৌঁছেছিলাম ঢাকায়, এবং আমার মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু আমার জোহর আসর পড়া হয়নি, মানে একসাথে পড়বো জামা করে। সোহাগের বাস উপরে, গ্যারেজের উপরে একটা জায়গায় গিয়ে পড়ছিলাম তাড়াহুড়া করে, আমার মনে আছে। ওই দিন আমাদের এক দিনই ভাই আমার ড্রাইভারের কাছে আমার জন্য 1 বোতল পানি আর একটা স্যান্ডউইচ রাখছেন, কিছুই না, একটা গুডউইল জেস্টার। এই দিন সারা জীবন মনে থাকবে আমার। ওর সাথে সম্পর্ক চলে গেলেও মনে থাকবে যে সে কিভাবে চিন্তা করছে যে আমি না খাই আসি, আমি পথে খাই না, বা দেরি হয়েছে বাসটা এক্সেপশনালি, আমার ড্রাইভারের কাছে এসে দেখি যে একটা স্যান্ডউইচ এবং একটা 1 বোতল পানি রাখা। পানি যদি আমার সাথে ছিল, আমি নামাজ পড়ে এসে পানিটা খেলাম, তারপর 2 ঘন্টা লাগছে আমার বাসায় আসতে, ওই জ্যামের ভিতর দিয়ে, বুঝছেন না, ওই মালিবাগ থেকে বাসায় আসতে আরো লাগছে। এই যে গুডউইল জেস্টার, ওয়ান্স ইন এ ওয়াইল, এই ধরনের জিনিস যখন আপনি ওয়াইফের জন্য করেন বা ওয়াইফ হাজবেন্ডের জন্য করে, অনেক ছোট ছোট জিনিস কিন্তু আপনাকে অ্যাডাপ্ট করতে পারে। আমি অনেককে বলি বা অনেক সময় বলছি যে আমি আমার বড় হওয়ার সময়টা, আমি যখন ছোট, আমরা তখন এসে থাকতাম ওই যে নিউ পল্টন বলে, ওই বিডিআর গেটের ওইদিকে, ওই পাশে নিউ মার্কেটের পাশে বিডিআর গেট আছে না, ওইদিকে যান, ইরাকি গোরস্থান, তার পাশে থাকতাম। তো আমার বাপ, মানে খুব কমন একটা সিন আমার যেটা মনে পড়ে, যে আমার বাপ দুপুরের দিকে আসতো, আমাদের বাসায় তখন ইলেকট্রিসিটি ছিল না, নো ইলেকট্রিসিটি। ওই ঠান্ডা পানির সোর্স হচ্ছে মাটির কলসির পানি, মাটির কলসির পানি একটু ঠান্ডা হয়, জানেন আপনি। তো আমার বাপ আসতো, আগের থেকে আমার মা লেবুর, নিজের হাতে বানানো লেবুর এগুলো শরবত বানায় রাখতো। বাপ আইসা আমাদের চকি ছিল, চকিতে বসলো, বোতাম টোতাম খুলতেছে, মা তার হাতে গ্লাসে ওই শরবতের গ্লাসটা দিত, আর হাত পাখা দিয়ে বাতাস করত। কিছুই না, একটা মেয়ের ধরেন এনার্জি যেটাকে বলি, অথবা লেবার যদি বলি, বা পরিশ্রম যদি বলি, তার হয়তো 1000 তো না, এটা একদিনে সে যত কাজ করে। কিন্তু এই জিনিসটা যখন আপনি যদি চিন্তা করেন, আপনাকে নিজেকে ওই অবস্থানে নিয়ে, আপনার মনটা কিন্তু এই মহিলার উপর ভালো হয়ে যাবে। আপনার অন্তত মনে হবে সে কেয়ার্স, তাই না? আর যার নাই সে মনে করবে আমার বউ এরকম করে না, এটা মনে হবে, বুঝছেন না? এই জিনিসগুলো কিন্তু খুব ছোট্ট জিনিস। এবং ইসলামে তো প্রিমেরিটাল লাভ নাই, প্যাশনেট লাভ নাই। প্যাশনেট লাভ যেটা আমরা বললাম, দেখলাম আর দেওয়ানা হয়ে গেলাম, এগুলো হলো শয়তানের লাভ, বুঝছেন না? ইসলামে কিন্তু ওই লাভ নাই। ইসলামের লাভটা আসবে কিভাবে? এইভাবে পাইল আপ করবে, একটু 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 করে পাইল আপ করবে। অ্যান্ড দেন এট দ্য এন্ড অফ লাইফ, অথবা মিডল অফ লাইফ, ধরেন 20 বছর ঘর করা পড়বে, পরে একজন বুঝবে যে না, আমার ওয়াইফের মতো আমাকে কেউ বোঝে না দুনিয়া, অথবা আমার হাজবেন্ডের মতো আমাকে কেউ দুনিয়া বোঝে না। এইভাবে পাইল আপ করবে। কিন্তু এটা একটা ফর্মুলা না, হাই ডার্লিং আই লাভ ইউ, এটা বলবেন, মানে আছে না কিছু ফর্মুলা, দেয় না যে অলওয়েজ সে দিস, তাইলে একটা, এইগুলোতে হবে, ওই ডেল কার্নেগি ফর্মুলা দিয়ে হবে না। কিন্তু এই যে বললাম যে গুডউইল জেস্টার, জাস্ট ডুইং লিটল বিট এক্সট্রা, কেউ বলবে না যে এটা আপনার জন্য করাটা ফরজ, দাঁড়ায় পাখা করা। কেউ বলবে না যে আপনার মানে ওই যে একটু আগে পড়লাম যে অন্য অব্লিগেশন গুলোর ব্যাপারে বিতর্ক আছে, একটা অব্লিগেশন ছাড়া বাকি অব্লিগেশনের ব্যাপারে বিতর্ক চলতে পারে। বহু খেতে পারে, না না এখানে আছে, তো তুমি একটু হাত বাড়িয়ে নিয়ে নাও, ওই যে ওইখানে আছে। আজকাল যেটা বউরা বলবে আর কি, টেলিভিশনে দেখতেছে অমিতাভ বচ্চন রে, বুঝছেন না, অথবা কি বলে ওই মাইকেল বোল্টন গান দেখতেছে, কেন টাচ ইউ দেয়ার, দেখতে দেখতে হাজবেন্ড আসছে, বলছে একটু ঠান্ডা পানি দাও না, বড় গরম আজকে বাইরে, আরে না না একটু হাত বাড়িয়ে নাও ফ্রিজ থেকে। হাকিকত, এখন হাকিকত। আপনি আপনার খুব কপাল খারাপ যদি আপনি বাসায় খুব মানে খুব জম্পেশ একটা সিরিয়ালের মধ্যে গিয়ে ঢোকেন, তাহলে পসিবলি চাকরানিও আপনারা খ্যাসখ্যাস করে করে আয়না পানি দিবে। আর সময় পাইলেন না খালু, সপ্তাহের ভিতরে একদিন এটা কয়ে কয়ে আপনারা আয়না ধপ করে একটা গ্লাস রাখলো আপনার সামনে, ঠান্ডা পানি নেন খালু, হইতে পারে ভেরি মাচ। এগুলো হচ্ছে আজকাল। আমি কি কোথায় বলতেছি, আমি আকাশ থেকে বলতেছি না, দেখি এগুলো মানুষ বলতেছে, পড়তেছে করতেছে। মেয়েরা তো আমার বাসায় চাকর বাকর না আসতে চাওয়ার মানে তো মেন রিজন হচ্ছে খুব শুকনা বাসায় থাকবে কেন, চিন্তা করলেই তার মাথায় বাড়ি পড়ে, কেমনে থাকবে এখানে। তাও যদি খালু বা বড় ভাই একটু হাসি হাসি কথা কইতো, তাও বলবে না, মানে বুঝছেন না, খালুর সাথে বড় ভাইয়ের সাথে টোটাল সেপারেশন, দেখাই হবে না বাসার ভিতরে। তো এইখানে থেকে কি সাদাল্লাদ আছে না মানুষের একটা, এই হচ্ছে হাকিকত আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেটুকু শুনলাম সেটুকু উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা বিয়ে করেন নাই তারা 1 নম্বরের দাবি তুলবেন, এটা পিএইচডি না, এআইইউবি তে পড়া না, বা এমবিএ আর্কিটেকচার না,
এক নম্বরের দাবি তুলবেন যে বাবা তুমি এই ব্যবস্থাটা করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।